সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? বেশি ভালো নাই। অসুস্থ নাকি? আসসালামু আলাইকুম স্যার। কালকেই যে যেভাবে বসে থাকা দেখছেন ক্লাসের সময় ওইভাবেই আছি কাল তখন থেকে। সেটা বেশি কষ্টকর। স্টিল সকালে বসছি আর এখনো উঠিনি। স্যার এখন বাবুর অবস্থা কি? কেমন? আজকে একটু ভালো আছে, কমছে। আলহামদুলিল্লাহ। স্যার গতকালকে এই জন্যই ছুটি নিয়েছিলেন নাকি, যে অনেক তাড়াতাড়ি ক্লাস শেষ হয়েছে? আমি তো স্যার প্রথম ক্লাস পাইনি প্রথম দিকে, এই জন্য আসলে তো আমি জানি না। কালকে ওইদিকে কাজ ছিল, আবার আমার কিছু কাজ ছিল, মানে তার উপর আছে এখনো। স্যার আমি গতকালকে ফাইবারে লোকাল এসিওর গিগ দিয়েছি স্যার, কয়েকটা দেখে গতকালকে দুপুরে করে রাখছিলাম স্যার। ওই যে গিগের যে ওই যে যে কতটা লেটার যেন দেয়া না, ওই যে এত বেশি লেখা যাবে না, তো লাস্টে যতটা আছে ওই পর্যন্ত লিখছি, মানে কয়েকটা দিয়ে সাজাই লিখছি তো, এই কারণে স্যার সমস্যা আছে ওটাতে কোনো? না না, 1200 ক্যারেক্টার বন্ধ নিচ্ছেন এই তো, জি স্যার, হ্যাঁ। এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, এই যে আপনাদের কথাগুলো শুনলে মনে হয় যে মানে দূর থেকে ভূতেরা আওয়াজ দেয়, মানে আমাদের এরকমটা মনে হয়। সাদ্দাম ভাই, স্যার আমার এখানে টেবিল ফ্যান চলে তো, ওইটাতে মানে একটু শব্দ হয় বেশি। না, আপনি যখন ক্যামেরা অন করে রাখেন তখন ঠিকঠাক থাকে যে আপনি মানুষ, বাকি সবাই যখন ক্যামেরা অফ রেখে কথা বলে না, তো আচ্ছা মনে আচ্ছা। হয় যে ব্যাকগ্রাউন্ড থেকে কেউ একজন ভূত টুত কথা বলতেছে। আচ্ছা স্যার, ফোন দিয়ে কথা বলতেছে তো, তো ফোন দিয়ে আবার লগ ইন হচ্ছে 10 মিনিট পরে, তাইলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তবে আমাদের সবার উচিত হচ্ছে যে ক্লাসের টাইম গুলোতে ফোন ক্যামেরা গুলো অন রাখা, তাহলে ক্লাস করেও মজা, করাইও মজা। স্যার অ্যাটেনশন থাকে নিজের একটা। আর ক্যামেরা অফ রাখা যে আপনারা ভিতরে ভিতরে কি করতে আছেন আল্লাহ মাহবুব জানে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম। ভালো আছেন স্যার? না, ভালো নাই। কেন স্যার? এখন এই চেয়ারটা থেকে উঠতে পারি নাই। ও স্যার, এই কোশ্চেন ছিল স্যার। কোশ্চেন তো নেবো, তবে আজকে ডিফারেন্ট ভাবে ক্লাস করাবো। আজকে হচ্ছে যে অল টাইম ক্যামেরা অন রাখা ক্লাস করাবো। স্যার ওই চ্যাটবট নিয়ে স্যার, ওই যে আমরা ফিল্ড গুলো ক্রিয়েট করি না করবো স্যার, ওই করবো, দাঁড়ান দাঁড়ান, আসি আসি। আচ্ছা স্যার। সমস্যা নাই, আমি 2 ঘন্টাও যা করাবো 4 ঘন্টাও তাই করাইতে পারবো। গতদিনে 4 ঘন্টার ক্লাস 2 ঘন্টা নেই নেই। জি স্যার। জি স্যার, নিশ্চয়। এটা আসলে তাড়াহুড়া করার কিছু নাই ভাই, হ্যাঁ। আমি আমারটা তো, আমার টার্গেট তো আমার আছে, আমার টার্গেট তো আমার ফিল আপ করতে হবে, তাই না? জি আচ্ছা, অ্যাটেন্ডেন্স গুলো চলে গেছে মেবি সবার কাছে। অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিই। এর মধ্যে কেউ মিস করিনি তো অ্যাটেন্ডেন্স এর এর আগে? মিস করি নাই, না। কিন্তু ক্লাস না করলে তো কিছু না দিলে নো তো আর দেওয়া লাগবে না, দুইটা অপশন আছে না, ইয়েস আর নো, তো ইয়ে হ্যাঁ, থাকলে আমি যেটা বলতেছি যে অ্যাটেন্ডেন্স তো অনেকদিন বলি না যে অ্যাটেন্ডেন্স দেন, অ্যাটেন্ডেন্স দেন। দিতে আছে attendance। স্যার বলছে পেছনে কখন মিস করছেন কিনা কেউ কোনো দিনেরটা, সেটা। পিছনে যদি দুই একদিনেরটা মানে মিস হয়ে গেছে তো ওটা আবার ইএস দিয়ে রেখে দেওয়া আছে। হুম, ইয়েস দেওয়ার অপশন আছে, আপনারা ইয়েস দিতে পারবেন। সেটাই।
আচ্ছা, সবাই আজকে আমরা ক্যামেরা অন করে ক্লাস করব, মনে হয় ভালো হবে। সকালবেলার লোকের একটা আলসা হয়, এনারা করে কি বিছানায় শুয়ে শুয়ে কাঁথা মুড়াই দিয়া মোবাইল থেকে জাস্ট কানেক্ট হইয়া মনে করেন যে মোবাইল পাশে রাইখা দিছে একদম 10টা বাজছে, তারপরে উইঠা গাটা ঝাড়াই দিয়ে উইঠা বলতেছে স্যার কোশ্চেন আছিল। গাটা ঝাড়া দিয়ে উঠি। হ্যাঁ আমরা হচ্ছে যে ক্যামেরা অন করে আজকে ক্লাস করবো, পুরো ক্লাস। আচ্ছা, আপনাদের কি কি আমি হচ্ছে যে গুগল শিট থেকে মিনি চ্যাটে ডেটা ইম্পোর্ট করা শেখাইছি? হ্যাঁ স্যার, গতকাল দেখাচ্ছেন। মানে গতকাল কি আমি হচ্ছে যে মানে গুগল শিট থেকে মিনি চ্যাটে ডেটা, না মিনি চ্যাট থেকে গুগল শিটে ডেটা, স্যার কোনটা? মেনি চ্যাট থেকে গুগলে শিটে আসে থেকে কানেক্ট করার গুগল এই যে শিটে দেখাচ্ছেন। চ্যাট থেকে গুগলে স্যার আজকে হচ্ছে যে আমরা শিখবো হচ্ছে যে মানে গুগল শিট থেকে মিনি চ্যাটে ডেটা নিয়ে আসবো আজকে। আমাদের এটাও জেনে রাখা দরকার থাকতে হবে, কারণ আমাদেরকে হচ্ছে যে এই বিষয়গুলো জানা থাকতে হতে হবে। দেই মাশাআল্লাহ, ক্যামেরাগুলো অন দেই। আজকে হচ্ছে যে অ্যাটেনশন রাইখা ক্লাস করাবো, কারণ আজকে হচ্ছে যে আমরা ওয়েবসাইট ডিজাইনের একটা পার্টের দিকে প্রবেশ করব, আবার অন পেজ এসইওর দিকে প্রবেশ করব। এবং আজকেও মোটামুটি হচ্ছে যে আমরা 2 ঘন্টা বা 3 ঘন্টার মতো ক্লাস করব, 4 ঘন্টা কন্টিনিউ করব না। কারণ হচ্ছে যে আমি কালকে থেকে এখন পর্যন্ত এই চেয়ারে বসা, এখন পর্যন্ত ঘুমাই নাই, কন্টিনিউয়াস কাজ করতেছি, স্টিল আপনাদের আবার ক্লাস নিচ্ছি। স্যার আপনার রাত্রেও কি ব্যাস আছে? না ভাই, রাত্রে ব্যাস নাই, রাত্রে ক্লায়েন্ট আছে। কালকে নতুন প্রজেক্টে নতুন ডিল হয়েছে 2টা ক্লায়েন্টের সঙ্গে। কারণ প্রথম দিনে তো কাজ ভাই করা লাগবে, কিচ্ছু করার নাই। এত টাকা টাকা হ্যাঁ, টাকা 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 তো টাকা না, টাকা দেখলে হবে, টাকার পিছনে পরিশ্রম আছে না। জি স্যার। এই যে কালকে থেকে যে এখনো ঘুমাই নাই, স্টিল না ওই চেয়ারটাতে বসে আছি, কোমরে তো ব্যথা ধরে গেছে আমার। জি স্যার। কি জানি দিনে ঘুমায়, সকাল হইলে ঘুম চার্জার দেবেন আমার। না লাগে। কোমরে ব্যথা ধরে গেছে, একবারে রাতে ঘুমাবো, কারণ কালকে শুক্রবার আছে। স্যার শনিবারও কি বন্ধ থাকবে? এ না, কে বলছে শনিবার বন্ধ থাকবে? কি রে এ উবাইদা, তুমি খালি বন্ধ খোঁজো কেন ভাই? বন্ধ লাগবে তোমার? ছুটি লাগবে? না স্যার, পিছনে পড়ে গেছি তো একটু, তাইলে ভালো হতো আর কি। মানে আমার চা হ্যাঁ, খাইলে ঘুম হয় স্যার, ঘুমাই পড়ি। এটাই বললো, এটাই হচ্ছে যে আমার ওই ফ্রেন্ড আবিদ হাসান আপনাদের ক্লাসে যে জয়েন হয়, ওই বললো যে যে পরিমাণ কাজ আপনাদের পেন্ডিং আছে এখন পর্যন্ত, আশা করি হচ্ছে যে 2 দিন বন্ধ দিলেও এই কাজ শেষ হবে না আপনাদের। কারণ মাশাআল্লাহ কাজ পেন্ডিং আসসালামু রেখে দিচ্ছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্যামেরা অন দেন, সবাই ক্যামেরা অন দেন, আজকে ক্যামেরা অন করে ক্লাস করব। হ্যাঁ ভাইয়া, আপনার বাবু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আজকে আমরা ক্যামেরা অন করে ক্লাস করব। আর একটা বিষয় হচ্ছে যে শুরুতেই কিছু রুলস দিয়ে দিব। ক্যামেরা আজকে কেউ বন্ধ করব না, পুরো অ্যাটেনশনের সহিত ক্লাস করব, সবার চোখের ঘুম দেখবো আজকে, এখনো স্যার কাটছে কি আজকে কাটে আপনি নাই। ক্যামেরা অন করার কথা বলছেন, আর আজকে আমার ফোনে আর সারাতে চার্জ আছে মাত্র 3%। ওয়াইফাই লাস্ট ডেট। এখন ইউএসবি লাগাইয়া তারপরে স্যার ক্লাস হবে। ওয়াইফাই লাস্ট ডেট, ওয়াইফাই গুল্লি মারেন। ওয়াইফাই লাস্ট ডেট তো কি হয়েছে, টাকা আগে দিয়ে দেন। মানে লাস্টের দিন বা 2-1 দিন একটু সমস্যা করে, আপনারা তো জানেন। এই জন্য কে বলছিলাম যে বলছে?
আমার শেষের দিনে আরো বেশি স্পিড দেয়, আমার আবার বোনাস দেয়, 2 দিন এক্সট্রা চালাইতে দেয়। আচ্ছা কি খবর দেখেন, এই যে দেখেন বাকিরা কিন্তু নাই। আপনাদের মনে হচ্ছে যে যে নিপু আপু তারপর ফামিদ আপু আছে, হারাই গেছে হারাই গেছে। ভাইয়া আসি। শিওর হারাই আছেন? হ্যাঁ ভাইয়া শিওর আছি। আমার ভাই আমি মানে ফোন থেকে মানে ডাটা দিয়ে ওপেন করছি তো, দুইটা দিলে ভাই আমি হচ্ছে আপনার মানে ল্যাপটপে ওইটা কিছু বুঝি না, মানে কাইটা কাইটা আসে কথাগুলো, এই জন্য ভাইয়া অরিজিনালি ক্যামেরা। আপনি ফামিদা আপু না অন্য কিছু? আচ্ছা ক্যামেরা অন দিচ্ছি। আসিফুল সাইন ভাই আছেন? হাফিজ হোসাইন। আচ্ছা গতদিনে হচ্ছে যে আমরা এর আগে একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম না অন পেজ এসইও নিয়ে। তো ওই দিনে আমরা কিছু রুলস দিয়েছিলাম, আর আরো বলেছিলাম যে আরো কিছু রুলস হচ্ছে যে আমাদের থাকবে, যেগুলো হচ্ছে যে আমরা পরবর্তীতে কাজে যখন আসব তখন দরকার হবে তখন আমরা দিয়ে দিব। তো আই থিঙ্ক আমাদের সেই সময়টা চলে আসছে। তো অন পেজের হচ্ছে যে অন পেজ এসইও কিন্তু আহামরি মানে খুব কঠিন কোনো বিষয় না। আবার হচ্ছে যে যদি বলি যে এসইও করতে গেলে আবার এই অন পেজ এসইওটাই হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ। অন পেজ এসইও আহামরি কঠিন না, যে খুব যে কঠিন তা কিন্তু না। আবার এই অন পেজ এসইও এসইও করতে গেলে সব থেকে বড় ভূমিকাটা পালন করে। কারণ যদি অন পেজ ঠিক না থাকে, যদি আমাদের কিওয়ার্ড গুলো সেখানে না থাকে, তাহলে আমরা কার এসইও করব, কাকে সার্চ দিয়ে বের করব? আসিফুর কি বললাম? স্যার ওই যে ইমরান ভাই আছে, ক্লাস আসে নাই, ওনার ফোন দিছে। আচ্ছা তো কথা হচ্ছে ভাই যে মনে হয় এই গরম ভাই। এসইও করতে গেলে যেহেতু আমাদের অন পেজ অফ পেজ দুইটা এসইও দরকার হয়, কিন্তু অন পেজের ভূমিকাটা সব থেকে বেশি। কারণ হচ্ছে কি, এটা হচ্ছে যে একটা ওয়েবসাইট বা একটা এসইও করার শুরুতেই এটা দরকার হয়, করার শুরুতেই এটার দরকার হয়। যেমন হচ্ছে যে একটা বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করলে তার প্রথমে একটা আবহাওয়ার দরকার হয় না, তো গরম উষ্ণ আবহাওয়ার দরকার হয়, দেন আস্তে আস্তে সে কিন্তু বড় হয়। তো এসইওটাও একই রকম। এই অন পেজটা হচ্ছে ওই শিশু বাচ্চাটা, সে যে 9 মাস যে মায়ের গর্ভে যে সে ছিল, সেখানে যে লালন পালন হয়েছে, এই 9 মাস সময়টা হচ্ছে তার অন পেজ। আর এই যে যখন সে পৃথিবীতে আসলো, এই পৃথিবীতে আসা থেকে সে যত বড় হচ্ছে, যত দিন যাবে তত বড় হবে, এই বড় হওয়াটা হচ্ছে তার অফ পেজ এসইও। কারণ এটা শেষ নাই, সে 80 বছরও বাঁচতে পারে, সে 100 বছরও বাঁচতে পারে, আবার সে 50 বছরও বাঁচতে পারে, এটার কোনো লিমিটেশন নাই। কিন্তু ওই গর্ভের সময়টা কিন্তু 9 মাস 10 দিনই থাকে, এর বেশি কিন্তু হয় না। তো ঠিক অন পেজ এসইওর ব্যাপারটা এরকম, অন পেজ এসইও খুবই লিমিটেড, খুবই লিমিটেড। এটাতে আহামরি কিছু নাই, আমরা টেন্স হওয়ার মতো আহামরি কিছু নাই এই অন পেজ এসইওতে, যে আমরা ভুলে যাব ভাইয়া এটা কঠিন লাগতেছে, এরকমটা কিছু নাই। যত চাপ অফ পেজে, অন পেজটা খুবই ইজি। সো অন পেজের হচ্ছে যে আমি গতদিনে কিছু রুলস বলেছিলাম। আমাকে হচ্ছে যে তানজিনা আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আমাকে অন পেজের আমি এর আগে যে রুলস গুলো বলেছিলাম আপনি আমাকে বলতে পারবেন যে কি কি রুলস আমি বলেছিলাম অন পেজের জন্য? আমি তো জানি, আমি লোক বুঝাই ধরছি। রবিউল ইসলাম
সাউন্ড অন করে কথা বলেন। বলছি স্যার ওয়ান পেজ এসইও ক্লাস আমি তো মনে হয় পাইনি। আপনি পানি নাই? এই আমি তো জয়েন করেছি 5 তারিখ। আপনি তো কিওয়ার্ড রিসার্চ আর ওয়ান পেজ এসইও তো শিখাইছেন মনে হয় কে বলছে? 3 তারিখ। অন পেজ এসইও তো আমি হচ্ছে যে 5 তারিখের কত পরে শিখাইছি। যখন ফাইবারে গিগ দিব তখন আমরা অন পেজ শিখছি। তা ওয়ান পেজ এসইও তাহলে তো পারবো স্যার। ওয়ান পেজ এসইও হচ্ছে গিয়ে যে আমাদের একটা কি যেন শিখাইছিলেন? ওই যে ওইটা মনে নাই রবিউল ইসলাম ভাই? ওই যে ওইটা আপনি যে সেদিন বললেন। স্যার এই ওয়ান পেজ এসইও এর মাধ্যমে আমাদের যেটা গিগ বা একটা আমার গিগে ইমেজ এগুলো যে সামনে আসে যে আপনি দেখাইছেন থ্যাংক আপনার ইউ। একটা নাম সার্চ অর্ণব দিয়ে কান্তি দাস শুনতে পাচ্ছেন আমাকে? জি বলেন, আপনি দেখি একটু শুনি। স্যার অন পেজ এসইও হলো স্যার আমাদের আমার যে পেজের যে এসইও পেজের এসইওর যে কাজগুলা ওগুলা অন পেজ এসইওর কাজ, আর বাইরের যা আমরা অন্য পেজ থেকে যা করব ওগুলো অফ পেজ এসইও। আমি বলেছি যে রুলস গুলো আমি স্যার দিয়েছিলাম অন টোটালটা পেজ মনে এসইও করার জন্য, রুলস গুলো বলেন। বাকিটা সবাই মুখস্থ করতেছে কিন্তু কোনো সমস্যা নাই। একদম মনে করেন যে স্যার পড়া ধরছে আর হচ্ছে যে পিছনের বেঞ্চে যারা বসে ওই তোমার বইটা কই একদম মনে করেন যে মুখস্থ শুরু হয়ে গেল, তো স্যার তো আমাকে ধরবে পিছনে এসে। শাহের খান জি স্যার। অন পেজ এসইও রুলস গুলো বলেন। স্যার যতটুকু মনে আছে স্যার, ওই যে আপনি টাইটেল, ডেসক্রিপশন, তারপরে স্যার কিছু কন্টেন্ট থাকবে, ইনার কন্টেন্ট যেগুলো মানে পেজের মধ্যে গিয়ে আপনার ওগুলা, সেটার মধ্যে ফটো থাকবে। আমি রুলসটা জানতে চাচ্ছি। মানে স্যার করার রুলসটা জি স্যার ওই যে মানে ক্যারেক্টার থাকবে যে 160 ক্যারেক্টারের মধ্যে থাকতে হবে ফার্স্ট কি থাকতে হবে? ডিসক্রিপশনটা। ফার্স্ট ডিসক্রিপশন স্যার। নাম কি ওটার? স্যার টাইটেলটা হতে হবে লং কিওয়ার্ডের মধ্যে, সরি লং টেল কিওয়ার্ডের মধ্যে, যেহেতু শর্ট টেল কিওয়ার্ড গুলো থাকবে তাই টাইটেলটা লং টেল কিওয়ার্ডের মধ্যে হবে। ডিসক্রিপশন হবে আপনার 160 ক্যারেক্টারের মধ্যে। এই তো স্যার পরশুদিন কি দিয়ে রুল। ভাত খাইছেন দুপুরবেলা? স্যার গত 2 দিন ধরে তো মুরগি পাক হচ্ছে, মুরগি দিয়ে খেয়েছি। এইটা মনে আছে আর রুলস গুলো মনে নাই? স্যার নোট দেখলে তাহলে মনে পড়বে, কিন্তু আমি এখন নোট দেখতে চাচ্ছি না। শাহরিয়ার যতটুকু হোসাইন মনে শুনতে ছিল পাচ্ছেন? যতটুকু মনে ছিল অতটুকুই বলেছি। এই হচ্ছে দেশের অবস্থা, এই জন্য ক্যামেরা অন করে ক্লাস করাইতে হয়। শাহরিয়ার হোসাইন জি ভাইয়া। জি ক্যামেরা অন করেন, কথা বলেন। খাতা দেখে কথা বললে নিব না। বলেন। হ্যাঁ আমি তো বলতে পারবো না ভাইয়া, মনে you. নাই ঠিক আমার এটা। তারিকুল ইসলাম ভাই জি ভাইয়া। জি ক্যামেরা অন করেন তারপর বলেন। পুরো ক্লাস আমরা ক্যামেরা অন করে করব, বলেন। গত 2 ক্লাস পাইনি, তারপর আমি যেটা মনে করি মানে আমি যেটা বুঝি যে হয়তো দূরত্ব লোড হয় এরকম, বা মেটা বিবরণ, শিরোনাম বা গত দুইটা ক্লাস কি বললেন আপনি? গত দুইটা ক্লাসের কিছু একটা বলছিলেন শুরুতে। ওইটা পাইনি, মানে আমি ঢাকা গেছিলাম একটু। গত 2 ক্লাসের কাজ তো এটা না, এটা তো কত আগের কাজ। তারপরে স্যার অনেক আগে তো হয়তো ভুলে গেছি। তারপর যেটা মনে পড়ছে স্যার, সংক্ষিপ্ত ইউআরএল ব্যবহার করা, মেটা বিবরণ, শিরোনাম, এগুলো তো বলি নাই। আমার মনে পড়ে এগুলো স্যার। না আপনার ওগুলো মনে করে ঠিক আছে, ওগুলোর রুলস আছে, বাট ওগুলো তো আমি বলি নাই। সেটাই বললাম, আমি যেটুকু মনে করি সেটুকু বলছি, যে এরকম আমার ধারণা এটা। এই যখন দেশের অবস্থা। তাপস কান্তি আলাদা দাদা বলেন।
সাউন্ডটা অন করে কথা বলেন। স্যার ওরা জি যা বলছে বলছে, আমার তো তাও মনে নাই। আপনি এতক্ষণ মানে কাগজ কলম দেখেন নাই? না স্যার, একটা জিনিস কি, এটা আমরা মাথায় করে নিব। আপনি যেটা শিখাবেন তার সেটা মাথায় করে নিব। আর এটার কোনো বই নেই, যে তো সেহেতু যতটুকু আমি মাথায় রাখতে পারবো ততটুকুই বেটার। তো কাগজ কলম অন রাখলে কতটুকু আমি বুঝতে পারবো। অন পেজ আমার আছে এসইওর কিছু যে নোট করা আছে পিসিতে। হ্যাঁ, তো আপনি বলেন অন পেজ এসইওতে আমি কি আহামরি কোনো রুলস দিয়েছিলাম? আমার মনে হয় না। সর্বোচ্চ মনে হয় 3টা থেকে 4টা রুলস দিয়েছিলাম, তাও আবার খুব ছোট ছোট। না, আমার তো এবং সেটা এগুলো মনে হয় না। যা অলরেডি আপনাদের কোশ্চেনেও 2বার এক্সাম নিয়েছি, 2বারই কোশ্চেনে ছিল এই মানে এই ব্যাপারগুলো। ফাহমিদা আপু। জি স্যার। হ্যাঁ ভাইয়া। জি বলেন আপনি। ভাইয়া ওইভাবে হচ্ছে মেটা ডিসক্রিপশনের কথা বলছিলাম। প্রথমে হচ্ছে 60 ক্যারেক্টার, শুরু 60 থেকে থেকে আসি, একদম প্রথম থেকে আসি, স্টেপ বাই স্টেপ আসি। স্টেপ বাই স্টেপ মনে নাই ভাইয়া। একটা পেজ করতে গেলে, একটা ওয়েবসাইট করতে গেলে শুরুতে কি দরকার হয়? একটা পেজে প্রথমে হচ্ছে আমার টাইটেল বা হেডলাইন দরকার হয়। যে হ্যাঁ, উপর থেকে শুরু করলে আগে মাথা, তারপরে তো বুক, তারপরে পেট, তারপরে তো পা। হ্যাঁ, আমার প্রথমে হচ্ছে টাইটেলটা, যে আমি কিসের উপরে দেখতে বা কি করতেছি, হেডলাইনটা প্রথমে প্রয়োজন হয়। হ্যাঁ, টাইটেলের সূত্র বলেন। টাইটেলের সূত্র হচ্ছে আমার কিওয়ার্ডটা 1 থেকে 2বার ইউজ করতে হবে। আর কিছু ছিল? খাইছি, সবাই আজকে আমি খাইছি। নিপু আপু বলেন। আচ্ছা, আপনার এই যে এটা থেকে সাউন্ড আসে না, মেবি এটার মাইক্রোফোনের সমস্যা আপনার। ওই যে আপনি ফোন থেকে যেভাবে জয়েন করে আসেন না, এটা আপনার এই যে ডিভাইসের মাইক্রোফোনের সমস্যা। নিপু আপু, আপনি হচ্ছে যে ফোন থেকে অডিওটা কানেক্ট দেন, আর ভিডিওটা এখান থেকেই থাক। জান্নাতুল ফেরদৌস শুনতে পাচ্ছেন? জি স্যার। গুড মর্নিং। স্যার গুড মর্নিং স্যার। নাস্তা করতে দেরি হয়েছে না নাস্তা তৈরি করতে দেরি হয়েছে? স্যার এই যে এখনো কারেন্ট নেই, আমি ফোন দিয়া কানেক্ট হয়েছি। ফোন দিয়ে এখন কানেক্ট হইলেন, আর এখন থেকে আরো 20 এতক্ষণ মিনিট আগে পার কানেক্ট হইতে পারেন নাই? স্যার পার হই, মানে নেটওয়ার্ক অনেক খারাপ আমার। মানে আমি এয়ারটেল চালাই তো সহজে হয় না। আর কোনো আমার কাছে টাকাও ছিল না, এইমাত্র বিকাশ করে তারপর করছি। দোকান থেকে বন্ধ ছিল, মানে এখনো খোলে নেই। ক্যামেরা তারপর অন এখন করে অন পেজ এসিও রুলস বলেন। জি স্যার। ক্যামেরা অন করে অন পেজ এসিও রুলস বলেন। ওয়ান পেজ এসিও, এক মিনিট স্যার। ক্যামেরা অন করেন। হ্যাঁ স্যার করতেছি। খাতা কলমটা বের করা যাবে না তা আপাতত। না না স্যার খাতা বলেন। যারা পারবে তাদেরকে আমি ধরবো না, এটা কমন কথা। বলেন। অন পেজ এসিও রুলস বলেন। স্যার ওয়ান পেজ এসিও। আচ্ছা, হোয়াট ইজ অন পেজ এসিও এইটা বলেন। স্যার বলছেন, আমি একটু এখন স্যার মাথায় আসতেছে না আমার, খেয়াল গ্রেট। নেই। টুম্পা শুনতে পাচ্ছেন? টুম্পা, আসা যাওয়া হচ্ছে খুব আপনার। টুম্পা। হ্যালো, জি শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। জি, ক্যামেরা অন করেন। হ্যালো স্যার। জি, ক্যামেরা অন করেন। হ্যাঁ করতেছি।
অন পেজ এসইওর সূত্র বলেন। অন পেজ ডিসক্রিপশন 160 ক্যারেক্টার হবে আর ওইটায় হয়। অন পেজ এসইও কাকে বলে সেটা বলেন। অন পেজ এসইও মানে ওইটা পেজের বাইরেও করবে এটা। আপনি ক্যামেরাটা অফ করে বলেন। আপনার ডিভাইস কোথায়? আপনি কি ডিভাইস ইউজ করেন? টুম্পা আপনি কি ডিভাইস ইউজ করেন? মোবাইল, ডেস্কটপ না ল্যাপটপ কোনটা? ল্যাপটপটা আমার কিছু প্রবলেম ছিল এখন নাই। আচ্ছা আপনি ক্যামেরা আপনি হচ্ছে যে অন রাখেন, আমি আসতেছি। হাসিবুর রহমান স্যার জি আইসেন, মাথা থেকে নিচ পর্যন্ত বলেন। প্রথম করলেন না স্যার, পড়াশোনা তো করিনি স্যার। প্রথম স্যার টাইটেলটা হলো একটা লং টেল কিওয়ার্ড থাকবে, এটার ভিতরে আরো শর্ট টেল কিওয়ার্ড থাকবে। আবার লং টেল কিওয়ার্ডটার ভিতরে আরো দুইটা বা একাধিক শর্ট টেল কিওয়ার্ড থাকবে। আর মেটা ডেসক্রিপশনের ভিতরে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে আর কিছু নাই। তো মনে পড়তেছে না স্যার। মাথার সাথে তো কানও থাকে, কারণ মাথা থেকে ডাইরেক্ট চোখ আর নাকে চলে গেছেন, কান তো নাই, শুনবেন কি? তারপর বলেন। স্যার মেটা ডেসক্রিপশনের ভিতরে হলো আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবে, এই কিওয়ার্ডটা কয়েকবার থাকতে হবে। কয়বার থাকতে হবে? এটা আমার মনে আছে স্যার। তিনবার মনে হয় স্যার। আর ইউ শিওর? হ্যাঁ স্যার শিওর। কত থেকে কত? 1 থেকে 4 এরকম। কমপক্ষে 3বার মনে হয় স্যার। এইটাই স্যার আমার আরো কিছু রুল মনে আসছে স্যার। এখন আসবে, আস্তে আস্তে সবার মনে আসবে। দাঁড়ান না, দেখেন না কিভাবে মনে আসে। সুমন ভাই, সময় তো লাগে স্যার একটু। রফিকুল ইসলাম সুমন ভাই, হোয়াট ইজ মেটা ডেসক্রিপশন বলেন। এই জান্নাতি আপু আপনার মাইক্রোফোনটা অফ করেন, আপনার ওইখান দিয়ে শব্দ আসতেছে। না না সমস্যা নাই, অত শব্দ আসতেছে না। আপনি হোয়াট ইজ মেটা ডেসক্রিপশন সেইটা বলেন। স্যার মেটা ডেসক্রিপশন হলো ওয়েবসাইটে ঢোকার পর যে একটা শর্ট ডেসক্রিপশন, যেখানে আমরা 160 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারি। ওইখানে 155 ক্যারেক্টার হলে ভালো হয়। সবাই মনে হয় শুনতে পাইনি, আরেকবার একটু রিপিট করি। আচ্ছা, মেটা ডেসক্রিপশন হলো যে আমরা টাইটেলের নিচে যে একটা শর্ট ডেসক্রিপশন ইউজ করি, যেটা আপনার গুগল যে সার্চ করা হয় তাহলে টাইটেলের নিচে দেখা যায় ছোট করে, তারপর মানে লিংকে ঢোকার আগে। আর ওইটা মূলত 160 ক্যারেক্টার ভিতরে থাকে, 155 ক্যারেক্টার হইলে ভালো হয়। এই স্যার এই মেটা ডেসক্রিপশন কি পেজে দেখা যায়? হ্যাঁ পেজে, হ্যাঁ স্যার পেজে দেখা যায় উপরে। আর ইউ শিওর? স্যার কনফিউজড। এখানে স্যার ঢুকলে তো মেটা ডেসক্রিপশন না, ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশনটা মেইন কি জানি, মানে এক্সামও তো দিছিলাম, এখন মাথায় আসতেছে না। মাইনুল ইসলাম ভাই, মেটা ডেসক্রিপশন তো দেখাই যায় উপরে। উপরে দেখা যাবে, আর ইউ এটাই তো শিওর? মানে যারা মেইন ছিল। উপরে দেখায় তারা হ্যান্ড আপ করেন দেখি। স্যার মেটা ডেসক্রিপশন সার্চ দিলে যখন টাইটেলের সাথে মেটা ডেসক্রিপশনটাও দেখা যাবে। হ্যাঁ সেটা তো দেখা গেল, তারপরে আমি বললাম যে পেজে কি মেটা ডেসক্রিপশন দেখা যায়? স্যার পেজে ঢোকার পরে জি। আর স্যার মেটা ডেসক্রিপশনটা তো স্যার পেজের মধ্যেও দেখা যাবে, কারণ মানে ঢোকার পরে ওখানে যে আপনার বডি টেক্সট গুলো থাকে, বডি টেক্সট গুলোর মধ্যে যারা হ্যাঁ আছেন তারা হ্যান্ড আপ করেন। স্যার করেছি। আচ্ছা কারণ স্যার ওই যে H1 H2 এর ব্যাপারটা বলেছেন তো স্যার, ওই H1
H1 এর পরে H2 তে তাহলে আমরা মেটা ডেসক্রিপশনে সেটা দেখতে পাবো স্যার, বডি দাঁড়ান টেক্সটে। দাঁড়ান দাঁড়ান, আসতেছি। ওকে আপনাদের আজকে সবার যে কি হবে আমি বুঝতেছি। মাহবুব সাকিব, স্যার অন পেজের রুলস গুলো আবার শুরু থেকে বলেন। স্যার ওয়ান পেজ এসইও বলতে তো বোঝানো হয় যে পুরো পেজের ভিতরে মডিফাই চেঞ্জ যে কোনো ধরনের, অর্থাৎ যে ওয়ান পেজ এসইও হচ্ছে অন কাইন্ড অফ ডেকোরেশনের মতো। হ্যাঁ, এখানে সেটার প্রথম যদি নিয়মগুলো বলেন, মানে কোন ফুলটা টাইটেলের লাগানোর কথা পরে বলি। গোলাপের পরে জবাটা ভালো লাগবে না শিমুলটা ভালো লাগবে? হ্যাঁ স্যার, প্রথম যদি টাইটেলের কথা বলি তা এখানে বলছিলেন যে টাইটেলটা কন্টেন্ট নিতে হবে এবং অ্যাট লিস্ট এটার ভিতরে মূল কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ড থাকতে হবে। মেটা ডেসক্রিপশন হচ্ছে পুরো আমার পেজের একটা সামারি, যেখানে হচ্ছে 160 ক্যারেক্টারের হতে হবে এবং এটার ভিতরে আমার হচ্ছে মেইন কিওয়ার্ডটা কমপক্ষে 2 রাখতে হবে। সাব কিওয়ার্ড অনেকগুলো থাকতে পারে, তাতে সমস্যা নাই। তারপর হচ্ছে এই পর্যন্তই স্যার। ওকে ওকে, সর্বশেষের দিকে যাই। সাদ্দাম ভাই বলে দেন। অন পেজ এসইও হচ্ছে আমাদের মানে একটা পেজের বডি কন্টেন্টের ভেতরে যে কাজগুলো সেগুলো অন পেজ এসইও, এবং বাইরে আমরা যে কাজগুলো করি যেখানে লিস্টিং করি ওগুলো হচ্ছে অফ পেজ এসইও এর মধ্যে। তো অন পেজ এসইও এর মধ্যে যে রুলস গুলো স্যার আমার মনে আছে এখন পর্যন্ত, আমি ওগুলো আপনার সাথে শেয়ার করি। সেগুলো হচ্ছে যে অন পেজ এসইও এর ক্ষেত্রে আমাদের যে টাইটেলটা, সেই টাইটেলটা নিতে হবে একটা লং টেল কিওয়ার্ড। যে কারণে একটা লং টেল কিওয়ার্ডের মধ্যে আমি অনেক কি শর্ট টেল টাইটেলটাই কিওয়ার্ড একটা লং থাকে। টেল কিওয়ার্ড নিব না টাইটেলটার ভিতরে একটা লং টেল কিওয়ার্ড নিব? সরি স্যার, টাইটেলটার ভিতরে যেখানে হচ্ছে আপনার ওই মূল কিওয়ার্ডটা একাধিকবার থাকতে হবে। এরপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন হচ্ছে আমার পেজের মানে একটা শর্ট সামারি, ঠিক আছে, 160 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে, যেখানে হচ্ছে আপনার ফটো বা বিভিন্ন কন্টেন্ট, ঠিক আছে, এগুলো থাকে, ঠিক আছে। যেখানে হচ্ছে আমার মেইন কিওয়ার্ডটা সেটা 2 থেকে 3 বার বা তার বেশি ব্যবহার করতে হবে। আর অতিরিক্ত বেশি ব্যবহার করে এটা অর্থটা, মূল অর্থ যেটা সেটা নষ্ট করা যাবে না, তাহলে তখন আবার ওইটাকে কিওয়ার্ড স্টাফিং বলে। তারপর হচ্ছে স্যার ছবি, মানে যে আপনার ইমেজ, যেটা ওই ইমেজটা টাইটেলের সাথে মিল রেখে দিতে পারলে ভালো হয়, কারণ এটা আমরা আগে রিনেম করে নিব। আর ওই টাইটেলের সাথে একটা অল্টার টেক্সট দেওয়া যায়, ওই অল্টার টেক্সটটা আমরা ওখানে দিয়ে দিব, তাহলে ওইটা র্যাঙ্ক করতে আরো সুবিধা করে, মানে এসইও হয়ে যায় এটা, ঠিক আছে। কারণ গুগলে আমরা নিজের টাইটেলের সঙ্গে ইমেজের টাইটেল দিয়ে দিব, তাই তো? সাদাম ভাই, পেজের টাইটেলের সঙ্গে ইমেজের টাইটেল দিব? পেজের টাইটেলের সাথে ইমেজের যে পেজের টাইটেল যেটা দেয়া আছে ওইটা তো একটা লং টেল কিওয়ার্ড, ওইটা আমরা ইমেজের রিনেমটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আমার ইমেজে আমি দেখাইছি ভাত খাওয়া, আমি ভাত খাচ্ছি, ইমেজের ভিতরে আমি ইমরান ফরহাদ ভাত খাচ্ছি, আর আমার পেজের উপরে টাইটেল হচ্ছে যে ইমরান ফরহাদের জীবনযাপন, আর ছবির মধ্যে আমি ভাতটা খাচ্ছি। তো এইখানে ছবির নামটা কি ইমরান ফরহাদের জীবনযাপন দিব? আমি তখন ভাত খাচ্ছিলাম বা আমি ফুটবল খেলতেছিলাম। স্যার তাইলে ওই ফাইভের সাথে মিলে স্যার, এটা আর হচ্ছে এখানে হচ্ছে যে topic কন্টেন্টটা related যেটা, ওই আমার। কন্টেন্টটার উপর নির্ভর করে। কন্টেন্ট যেটা আমরা যদি কিওয়ার্ড নিয়ে কাজ করি, কন্টেন্টটা কিওয়ার্ড, কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেইটা হচ্ছে ওই কিওয়ার্ডটাই ওখানে ইনক্লুড করতে হবে স্যার। আর ওই তারপর অল্টার টেক্সটে ওই জিনিসটাই, ওইটাই উল্লেখ করতে হবে। অল্টার যেমন টেক্সট আমরা কি? স্যার একটা ক্যাপশনের মতো, একটা ফটো যখন আমরা আপলোড করব সাইটে, ঠিক আছে, তখন এটা দেখা যাবে ওখানে ফটো সম্পর্কিত সংক্ষেপে কিছু লিখতে হয়, ওখানে আমরা আমাদের মেইন। স্যার আপনি বলছেন, আমি এখন পর্যন্ত এটা দেখিনি স্যার। মাইনুল ইসলাম ভাই, স্যার আসলে সবই ভুলে গেছিলাম, এই ভাইয়েরা বলতেছে এগুলো শুনে শুনে এখনো মনে করার চেষ্টা করতেছিলাম। অল্টার টেক্সট কি বলেন? কাজ কি এটার? মনে নাই? আসলে স্যার এটা মূলত যে আমাদের কিওয়ার্ড যে এটা সাপোর্ট দিবে। উবাইদা আলাদার সর্বশেষ ব্যক্তি আপনি মার্কেটে। আর অল্টার টেক্সট হইছে যে যখন মানে কোনো ইমেজ লোডিং না নেবে, মানে দেখা যাবে না,
তখন আমরা যাতে বুঝতে পারি যে ওই ইমেজটার মধ্যে কি আছে। মানে ইমেজে যদি আমাকে ভাত খাওয়ার ছবি থাকে তাহলে মানে ইমেজের রিনেমটাই আমরা লিখে দেবো যে ভাত খাই, যাতে মানুষ দেখে বলতে পারে যে না এই ছবিটার ভিতরে ভাত খাওয়ার ছবি আছে। সাদ্দাম ভাই বুঝতে পারছেন হোয়াট ইজ অল্টার টেক্সট? হ্যাঁ ওকে, অল্টার টেক্সট কি ওবাইদ সেটা বুঝতে হাওলাদার, পারছি। সাদ্দাম ভাই যে পর্যন্ত শেষ করছে তারপরে আরো কিছু নিয়ম ছিল, নিয়মগুলো বলেন। তারপরে হচ্ছে যে বডির মধ্যে স্যার H1 H2 H3 ভাবে টাইটেল মানে লিখতে হবে। H1 হচ্ছে যে কিছু একটু বড় অক্ষর, তারপর H2 হচ্ছে যে মিডিয়াম, তারপর হচ্ছে H3 আবার একটু তার থেকে ছোট এইভাবে। আর এই বডির মধ্যে বডি টেক্সটের মধ্যে 2 থেকে 3 বার হচ্ছে যে মেইন কিওয়ার্ড ইউজ করতে হবে, আর যে অন্যান্য কিওয়ার্ড 3 থেকে 4 বার ইউজ করতে হবে। স্যার এইটাই 4 নম্বর রুল শেষ একদম। থ্যাংক ইউ। সবাই কি রুলস গুলো ক্লিয়ার এখন? আরেকটা কথা, শাহের খান আর জান্নাতুল ফেরদৌস আপু, আপনারা একটা বিষয়ের উপর হ্যান্ড আপ করে রাখছিলেন। আপনারা বলতেছিলেন যে মেটা ডিসক্রিপশন পেজের ভিতরে দেখা যায়, মেটা ডিসক্রিপশন পেজের ভিতরে দেখা যায়, বাট মেটা ডিসক্রিপশন কখনো পেজের ভিতরে দেখা যায় না। খেয়াল রাখতে হবে, আমরা মেটা ডিসক্রিপশন কাস্টমলি ভাবে সেট করতে হয় একটা ওয়েবসাইটের জন্য, একটা পেজের জন্য, যেটা কাস্টমলি সেট করতে হয়। যদি কোনো ওয়েবসাইটে আমরা কাস্টমলি মেটা ডিসক্রিপশন সেট না হয়, তখন আমি বলেছিলাম যে আপনার যে বডি টেক্সটটা আছে সেটার যে প্রথমের যে 160 ক্যারেক্টার, এই 160 ক্যারেক্টার ধরে নিবে আপনার মেটা ডিসক্রিপশন অটোমেটিক। আমার মনে আছে আমি কথা আপনাদেরকে বলেছিলাম। স্যার সেটার জন্যই তো বলেছিলাম এটা। মেটা ডিসক্রিপশন মেইনলি কখনো পেজের মধ্যে দেখা যায় না, এটাকে কাস্টমলি সেট করতে হয়। এবং আমরা যখন অন পেজ এসইও শিখতেছি তখন আমরা কি করব, আমরা মেটা ডিসক্রিপশন কাস্টমলি সেট করব। কারণ আমরা পেজের যখন প্রথম হেডিংটা দিব বা প্রথম সামারি যে আমরা 160 ক্যারেক্টার লিখতেছি, তো ওখানে তো আমরা হচ্ছে যে ভাই পেজের সামারিটা নাও লিখতে পারি, আমি তো ডিরেক্ট ইন্ট্রোডিউসিং এ যেতে পারি যে হ্যালো দিস ইজ ইমরান, আই এম দ্য প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড ব্র্যান্ড প্রমোটার। আমি তো এটা লিখে শুরু করতে পারি, কিন্তু পেজের সামারি তো অন্য কিছু হতে পারে না। মেটা ডিসক্রিপশন কাস্টমলি সেট করতে হয়। আমি আবারও রুলস গুলো সবার উদ্দেশ্যে একবার করে বলে দিচ্ছি, আশা করি ভোলার চেষ্টা করিয়েন না। এই যে কয়েকদিন হচ্ছে এটা শিখে আসার, এবং এটা খুব সহজ, এই নিয়মগুলো খুব সহজেই মুখস্থ থাকে। এইটা যদি আমাদের এখনই মনে না থাকে তাহলে এখনো তো আরো অনেক ক্লাস বাকি আছে, তো অনেক ক্লাস বাকি হবে, আমরা ক্লাস শেষ করব। তো এরপরে যখন আপনাদের হাতে কাজ আসবে, বা সাপোজ ফাইবারে বাই রিকোয়েস্ট করবেন, বা হচ্ছে যে মার্কেট প্লেসে গিয়ে বিট করবেন কাজের জন্য, তখন যদি আপনি বলতেই না পারেন যে আপনি অন পেজ এসইওটা কি, এটা যদি আমি বলতেই না পারি, তাহলে আমি কি লিখে বিট করব ভাই? ক্লায়েন্টকে পটাবো কি লিখে? অন পেজ এসইও আমি বারবারই বলছি, অন পেজ এসইও খুব সিম্পল। আমাদের প্রথমে আসতেছে টাইটেল। তো আমি যখন আজকে আবার যখন একটা নিয়ম দিব, তো এইটা আবার এদের উপরে যাবে। তো প্রথম থেকে শুরু করি, একদম নতুন নিয়ম থেকে শুরু করি। একটা পেজের অন পেজ এসইও করতে গেলে ওই পেজের ইউআরএল মানে হচ্ছে অ্যাড্রেসটা www.imranfarhad.com/page-digital-marketing বা কিওয়ার্ড রিসার্চ, এই যে একটা পেজের নাম, এটা একটা অ্যাড্রেস, একটা পোস্টের অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। একটা পেজের আমরা যখন ক্রিয়েট করব বা পেজ তৈরি হবে, বা পেজ আমরা যখন তৈরি করব না অন্যরাও তৈরি করতে পারে, আমরা এটা চেক করতে পারি, পেজের ইউআরএলটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি হতে হবে। এবং এখানে আমরা স্ল্যাশ, এটা এই ইউআরএল এর মাঝখানে স্ল্যাশ দিয়ে ডিভাইড করা যাবে না। ইউআরএল এর মাঝখানে আমাদেরকে ট্রাই করতে হয় ড্যাশ অথবা আন্ডার ড্যাশ, ড্যাশ অথবা আন্ডার ড্যাশ। আমরা তো এই সিম্বল দুটো চিনি, ড্যাশ মানে যেটা মাঝখান বরাবর থাকে, আর যেটা নিচে বরাবর একটা থাকে এইটাকে বলে আন্ডার ড্যাশ, আর মাঝখানে বলতে হচ্ছে ড্যাশ। তো ইউআরএলটা অবশ্যই আমরা ড্যাশ এবং আন্ডার ড্যাশ ফরম্যাটে যদি তৈরি করতে পারি তাহলে বেটার হয়। আমরা যখন নতুন কোনো ওয়েবসাইট করতে যাই
তখন ওই ওয়েবসাইটগুলোতে দেখা যায় অনেক সময় পার্সেন্টেজ বা হচ্ছে যে স্ল্যাশ এই ধরনের কিছু স্পেশাল ক্যারেক্টার কি ইউজ করে এই ইউআরএলটা তৈরি হয়। কিন্তু আমাদেরকে ট্রাই করতে হবে, আমরা যদি এটা না পারি, সাপোজ আমার কাছে অ্যাক্সেস নাই, বাট আমি ক্লায়েন্টকে তো সাজেস্ট করতে পারি যে তোমার ইউআরএলটার ফরম্যাটটা এভাবে হলে বেটার। অবশ্যই ইউআরএল এসইও ফ্রেন্ডলি হতে হবে। এখন এসইও ফ্রেন্ডলি ইউআরএল কেমন করে হবে? এসইও ফ্রেন্ডলি ইউআরএল এভাবে হবে, আমাদের ইউআরএল এর মাঝখানে ইউআরএল এর মধ্যে আমাদের কিওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে। আমরা যে ইউআরএলটা ক্রিয়েট করতেছি, আমার পোস্টের জন্য যে ইউআরএলটা হচ্ছে, এই ইউআরএল এ আমাদের মেইন কিওয়ার্ডটা থাকতে হবে এবং ইউআরএলটা যেটা হবে সেটা অবশ্যই যাতে ওখানে যে কথাটা আমরা ইউজ করব সেটা যাতে অর্থবহ হয়। এমনটা যাতে আবার না হয় যে ব্লুটুথ হেডফোন, ওয়্যারলেস ইয়ারবাডস, তার মানে কি এখানে তো অনেকগুলো কিওয়ার্ড ঢুকছে, তার মানে কি এটা এসইও ফ্রেন্ডলি? এখানে তো কোনো মিনিংই বোঝায় না আমার। তো এখানে যদি হয় যে ব্লুটুথ হেডফোন ফর আইফোন বা ব্লুটুথ হেডফোন ফর উমেন বা ওয়াটারপ্রুফ পোর্টেবল ব্লুটুথ হেডফোনস, ওয়াটারপ্রুফ পোর্টেবল ওয়্যারলেস হেডফোনস, তখন কিন্তু একটা অর্থ বহন করতেছে, একটা অর্থ বহন করতেছে। অথবা এটা হতে পারে ওয়াটারপ্রুফ পোর্টেবল ব্লুটুথ হেডফোনস রিভিউ, মানে এই ধরনের হেডফোন গুলো নিয়ে সে রিভিউ করতেছে। তার মানে এখানে আমাদের কিওয়ার্ড ইনক্লুড হচ্ছে কয়টা? 2 থেকে 3টা কিওয়ার্ড ইনক্লুড হয়ে যাচ্ছে এবং পুরো লাইনটার একটা মিনিং থাকতেছে। এবং ইউআরএল বারে কখনো স্পেস হয় না, মাথায় রাখতে হবে, ইউআরএল বারে কখনো স্পেস হয় না। স্যার ইউআরএলটা কি আমরা ক্রিয়েট করতে পারছি? মানে ইউআরএলটা কি আমরা ইউআরএল বারে কি আমরা ইউআরএল ক্রিয়েট মানে করি? হ্যাঁ, আমরা যখন ওয়েবসাইট ডিজাইন করে, যে একজন ডিজাইনার যখন একটা ওয়েবসাইট ডিজাইন করে বা কেউ যখন একটা ওয়েবসাইটে পোস্ট দেয়, তখন তার কাছে অপশন থাকে ইউআরএলটা কাস্টমাইজ করার, নিজের মতো করে ইউআরএলটা দেওয়ার। এটা অপশন থাকে, এটা আমরা করতে স্যার পারি। এটা কি আপনি একটু দেখে দেবেন যে ইউআরএল কিভাবে মানে ক্রিয়েট করে? এটা দেখাবোর জন্যই তো আগের নিয়মগুলো বলতেছি। আচ্ছা, আজকে ওই জি স্যার। টপিকসের ক্লাস আছে। জি। ওকে, তো প্রথমে গেল কি ইউআরএল, যেহেতু এটা পেজের সবথেকে উপরে থাকে, মানে একটা পেজের এসইও ফ্রেন্ডলি ইউআরএল হতে হবে। এসইও অন পেজ এসইও কম্পিউটার থাকলে এসইও ফ্রেন্ডলি ইউআরএল হতে হবে। এসইও ফ্রেন্ডলি ইউআরএল কিভাবে বুঝবো? ইউআরএলটা অবশ্যই একটা অর্থপূর্ণ বাক্য বোঝা যাবে এবং ইউআরএলটা আবার বেশি বড়ও করা যাবে না। ইউআরএলটা আবার বেশি বড়ও করা যাবে না, আবার বেশি ছোটও করা যাচ্ছে না, ব্যাপারটা মাঝামাঝি একটা অবস্থা। এবং ইউআরএল এর মধ্যে আমাদের কিওয়ার্ডটা ইনক্লুড থাকতে হবে। তার মানে আমাদের এসইও ফ্রেন্ডলি ইউআরএল গেল। দেন এরপরে আসতেছে কি? এরপরে আমাদের আসতেছে টাইটেল। টাইটেল আমরা বলেছিলাম আমি যে আমরা টাইটেল 60 থেকে 65 ক্যারেক্টারের মধ্যে যদি আমরা করতে পারি তাহলে খুব ভালো হয়। এবং কিন্তু আমরা যদি হচ্ছে যে এমন সময় এমন একটা টাইটেল করতে যাচ্ছি যে আমাদের 60 থেকে 65 ক্যারেক্টার হচ্ছে না, এটা 70 থেকে 80 পর্যন্ত আমরা হচ্ছে যে কভার করতে পারবো। বাট গুগল 70 পর্যন্ত সাপোর্ট দেয়, গুগল 70 ক্যারেক্টার পর্যন্ত সাপোর্ট দেয়। 80 ক্যারেক্টার হলে গুগল বলে যে টু লং। গুগল 80 ক্যারেক্টারের দিকে চলে গেলে বলে টু লং, 70 এর মধ্যে থাকলে বলে টাইটেল ইজ লং, আর 60 থেকে 65 এর মধ্যে থাকলে বলে পারফেক্ট। আমরা যখন এসইও টেস্ট করব বা এসইও করতে যাব তখন এই জিনিসগুলো আমরা ফেস হব। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে আগে থেকেই জেনে রাখতে হবে। ওকে, এবার টাইটেলের পরে আমাদের কি আসতেছে? মেটা ডিসক্রিপশন। টাইটেলের পরে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন হচ্ছে কি? আমি প্রথম দিনে বলেছিলাম আমাদের পেজের ওভারঅল একটা সামারি, আমার পেজটার ভিতরে কি লেখা আছে এটার একটা সামারি, যেটা গুগলে সার্চ করলে আমাদের পেজ যদি গুগলে শো করে
তাহলে এই মেটা ডিসক্রিপশনটা গুগলে শো করবে। এটা গুগল আমরা বলেছিলাম যে 160 ক্যারেক্টার পর্যন্ত মেটা ডিসক্রিপশন হয়, বাট গুগল ডে বাই ডে কমতেছে। গুগল আগে 155 পর্যন্ত এখনো দেখায়, আবার গুগল বলতেছে যে 150-এর মধ্যে হলে গুগলের জন্য খুব সুবিধা হয়। মানে 155 যদি এক্সাক্ট না হয় তাহলে তো গুগল দেখাইতে পারতেছে না। 56 হলেই গুগল দেখা যায় একটা সেন্টেন্সকে বাদ দিতে হয় বা একটা ওয়ার্ডকে বাদ দিতে হয়, তখন 150 হলে একদম পারফেক্ট বোঝাচ্ছে, তখন 150 বা 152। আর এই মেটা ডিসক্রিপশন পেজ ক্রিয়েট করার সময় কাস্টমলি ভাবে সেট করতে হয়। মেটা ডিসক্রিপশন আমাদের পেজের মধ্যে দেওয়া থাকে না, এটা কাস্টমলি ভাবে মেটা ডিসক্রিপশন সেট করতে হয়। যদি কেউ মেটা ডিসক্রিপশন কাস্টমলি সেট না করে থাকে সেই ক্ষেত্রে গুগল ওই পেজের যে বডি কন্টেন্ট আছে এই বডি কন্টেন্টের প্রথম 160 ক্যারেক্টারের মধ্য থেকে অটোমেটিক মেটা ডিসক্রিপশন ধরে নেয়, বাট ওইটা কিন্তু মেটা ডিসক্রিপশন হয় না। মেটা ডিসক্রিপশন দেওয়া না থাকলে আমরা যখন এসইও টেস্ট করব তখন মেটা অটোমেটিক আমাদেরকে বলে দিবে যে মেটা ডিসক্রিপশন মিসিং। ক্লিয়ার? তো এরপরে আসতেছে কি বডি কন্টেন্ট। তা আমরা বলেছিলাম যে বডি কন্টেন্টের মধ্যে আমাদেরকে ট্রাই করতে হবে মেইন কিওয়ার্ডটা 2 থেকে 3 বার বা 3 থেকে 4 বার, এবং অন্যান্য যে সাব কিওয়ার্ড গুলো আছে এগুলো আমরা 3 থেকে 4 বার ইউজ করব। এগুলো আমরা 3 থেকে 4 বার ইউজ করব বডি কন্টেন্টের মধ্যে। এবং এবং এখানে কিছু ট্যাগ ইউজ করতে হয়। বডি কন্টেন্টটা যখন আমরা করি তখন এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কিছু ট্যাগ ইউজ করতে হয় যেগুলো এসইওর জন্য দরকার, যেগুলো অন পেজ এসইওর অংশ। তো এখানে কিছু ট্যাগ সাজাইতে হয়। এই ট্যাগ গুলো হচ্ছে H1, H2, H3, H4, মানে এগুলোকে H1, H2, H3, H4 বলে সম্বোধন করা হয়। আবার অনেকে বলে হেডিং, মেজর হেডিং, মাইনর হেডিং, সাব হেডিং। আবার অনেক ওয়েবসাইটে গিয়ে বলা হয় হেডলাইন 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, হেডিং 5। এক একটা সাইটে গিয়ে এক একটা অপশনে বের হয় নামগুলো, কিন্তু জিনিস কিন্তু একটাই। এসইও টেস্ট করতে গেলে আমাদেরকে দেখাবে H1 মিসিং। কিন্তু ব্লগে যখন আমরা যাই, আগে ব্লগেও ছিল H1, H2, এখন ব্লগ করছে হেডিং, মেজর হেডিং, মাইনর হেডিং, সাব হেডিং। আবার হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে গেলে এখন বলে কি যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, হেডিং 4। কিন্তু ঘুরে ফিরে জিনিসটা কিন্তু একটাই, কথাটা মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আমরা বলছিলাম স্যার এই যে ট্যাগ আমরা ইউজ করব H1, H2, এটা কি কোনো লিমিটেশন আছে? এটার কোনো লিমিটেশন নাই, এটার কোনো লিমিটেশন নাই। আমাদের পেজটা ডেকোরেশন করার জন্য, সুন্দর করার জন্য আমি চাইলে আমি অনেকবার ইউজ করতে পারি। তার মানে ধাপে ধাপে টেক্সটের ফন্ট সাইজটা একটু কমতে কমতে আসবে, এইটাই তো মেইন। এটা এক্স্যাক্টলি বলতে যে ধাপে ধাপে কমতে কমতে আসবে তা না। দেখা যাচ্ছে যে আমি একটা হেডফোন নিয়ে রিভিউ করতেছি, এখন আমি যখন হেডফোন নিয়ে রিভিউ করতেছি, আমি সনির হেডফোন নিয়ে যখন কথা বলতেছি, সনি তো আমার হেডলাইন হেডিং 1 দিব আমি। আবার এরপরে যখন আমি হচ্ছে যে ফিলিপস নিয়ে করব তখন তো ফিলিপস কেও আবার হেডিং 1 দিতে হবে। তাহলে আবার সনিকে যদি দেই মোটা অক্ষরে আর ফিলিপস কে দেই আর একটু চিকন অক্ষরে, তখন ফিলিপস মন খারাপ করবে না? না স্যার, আমি এইটা মিন করি না। আমি বলছি যে আমরা যে যেমন ফিলিপস নিয়েই দিতেছি, তো আমরা ফিলিপস একটা প্রোডাক্ট সম্পর্কে আমরা ওই সেকশনটার মধ্যে সাকিব, আমি ওইটা বলতেছি, আমরা ওই সেকশনটার মধ্যে ওই নামটাকে ধরতেছি আমরা হেডিং, তারপরে ওইটার নিচে আবার ছোট করে তো আমাদের একটা ট্যাগ দিতে হচ্ছে যে বিশেষত্ব প্রোডাক্টার, সেইটা দিচ্ছি হচ্ছে যে আমরা সাব হেডিং H2। তারপর ভিতরে এসে লেখাগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে আবার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, স্পেশাল কিছু ফিচারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে। তো ইম্পর্টেন্ট পয়েন্টটা মার্ক করার জন্য যে ওই পয়েন্টের যে হেডলাইনটা হয় সেটা হচ্ছে H3 দিলাম, আর পয়েন্টগুলোকে H4 দিয়ে দিলাম, হয়ে গেল। জি স্যার, আমি এইভাবেই বলতে চাইছিলাম। ওকে, ও এরপরে ইমেজ। এখন ইমেজের ব্যাপারে হচ্ছে আমরা ইমেজের যে নেমটা আছে সেটা আমরা এমন ভাবে দিব যাতে ওই ইমেজটার ভিতরে কি আছে আসলে, মানে ইমেজটা কি রিলেটেড। গুগল কিন্তু ইমেজ ধরতে পারে। আপনি ভাত খাওয়ার ইমেজ দিয়ে বলতেছেন না এইখানে হচ্ছে যে ফ্রিল্যান্সিং শেখানো হচ্ছে, এইটা বললে গুগল এটা বুঝবে না। গুগল জানে যে ওইখানে একটা মানুষ ভাত খাচ্ছে,
কারণ ইমেজ কপিরাইট বা ইমেজ চেক করার জন্য T9 নামে গুগলের একটা বটই আছে, গুগলের একটা নিজস্ব বটই আছে, মানে একটা রোবট সেট করা আছে যারা ছবি দেখে ছবিটাকে অ্যানালাইজ করে। তো ইমেজ দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে ইমেজের যে নেমটা ঠিক সেই নেমটা আমরা বিবরণটা দিব, ইমেজের নেমটা সুন্দরভাবে সাজিয়ে দিব এবং এখানে ট্রাই করব কি ইমেজের নেমটার ভিতরে আমরা কিছু কিওয়ার্ড ঢুকিয়ে দেওয়ার। আমরা যে এক্স্যাক্টলি টাইটেলটাই ঢুকাই দিব তা না, আমি যে মেইন কিওয়ার্ডটা ইনক্লুড করতে হবে তাও না, আমার সাব কিওয়ার্ড ইনক্লুড হতে পারে, বাট টার্গেট হচ্ছে একটা কিওয়ার্ড কি ইনক্লুড করে দেওয়া, ইমেজটার টাইটেলটার মধ্যে একটা কিওয়ার্ডকে ইনক্লুড করে দেওয়া। এবং এর পরের যেটা ধাপ হচ্ছে সেটা হচ্ছে অল্টার টেক্সট, ALT। ALTটা হচ্ছে অল্টার টেক্সট। এটা হচ্ছে যে যদি কোনো ইমেজ কোনো পেজে আসে বাট আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে লোড নেয়নি, সো এটা স্বাভাবিক, আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে লোড না নিতে পারে। এই যে লোড যে নিল না, কিন্তু ইমেজটার জায়গা তো কিছু না কিছু দেখাইতে হবে, হয় একটা ইমেজ ব্রেক চিহ্ন দেখাবে, দেখে ওই ইমেজের যে অল্টার টেক্সটটা আছে যে ইমেজটা যাতে লোড না নিলেও ইমেজটাতে আসলে কি ছিল এটা যাতে আমরা বুঝতে পারি। ক্লিয়ার? এরপরে নতুন আরেকটা নিয়ম যোগ হচ্ছে, সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটে যখন কোনো ইমেজ আপলোড করব তখন ইমেজটা আমাদের নিজস্ব ওয়েবসাইটে যখন আমরা কোনো ইমেজ আপলোড করব বা ক্লায়েন্টের ওয়েবসাইটে কোনো ইমেজ আপলোড করব তখন ইমেজ আমরা কম্প্রেস করে নিব, মানে চিপে নিব, জিনিসটা ঠিক থাকবে। কম্প্রেস করা হচ্ছে কি ইমেজটার সাইজ যত আছে ততই থাকবে, রেজুলেশন যেমন আছে তেমনই থাকবে, ইমেজটা যত পিক্সেল বাই যত পিক্সেল সেটা ঠিক থাকবে এবং রেজুলেশনটাও ঠিক থাকবে, শুধু ইমেজের এমবিটা কমে যাবে। কারণ একটা ইমেজ আমরা যখন ডিজাইন করি একটা ইমেজ 1 MB হতে পারে, 2 MB হতে পারে। এখন চিন্তা করেন একটা 1 MB ইমেজ আপনি একটা ওয়েবসাইটে আপলোড করছেন, তো ওয়েবসাইটটা তো যখন লোড নিবে, একটা পেজ যখন লোড নিবে তখন দেখা যায় একটা পেজ লোড নিতে 5 থেকে 6 সেকেন্ড সময় লাগে, কিন্তু আপনার ওই 1 MB যে ইমেজটা এইটার জন্য পেজটা লোড হইতে 1 মিনিটও লেগে যেতে পারে। কারণ ইমেজ পেজটা তো লোড হইতে গেলে তাকে তো ইমেজটা দেখাইয়া লোড হইতে হবে, ইমেজটাকে তো বাদ দিয়ে সে লোড দিতে পারে না। মানে উপর থেকে মাথা থেকে নিচ পর্যন্ত যখন কোনো স্ক্যান করা হয় তখন এই যে স্ক্যানার মেশিন কি মাথা পর্যন্ত এখানে এসে আবার কোমর থেকে নিচে যায়, মাঝখানের পেটটা কি বাদ দেয়? বাদ তো দেয় না। তো ঠিক ব্যাপারটা এরকম। এই জন্য আমাদেরকে ওয়েবসাইটে ইমেজ আপলোড করার পূর্বে ইমেজ কম্প্রেস করে নিতে হবে। ইমেজ কম্প্রেস করে নেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ওয়েবসাইটের পেজটার যে স্পিডটা, লোড টাইম, এটা ঠিক রাখার জন্য, যাতে পেজটা ভারী না হয়, ওজন না হয়। একটা আপনার হাতের উপরে যদি একটা 5 কেজির পাথর দেয়, এই 5 কেজির পাথর আপনার ভাসাইতে কিন্তু অনেক কষ্ট হবে, কিন্তু ওই 5 কেজি ওজনেরই যদি তুলা দেয় বা লম্বা কোনো জিনিস দেয়, 5 কেজি ওজনের একটা রড দিবে, আপনি দেখবেন যে 5 কেজি ওজনের রডটা কিন্তু অনায়াসে ভাসাইতে পারবেন। কিন্তু ওই 5 কেজি ওজনের পাথরটা যখন দিবে, শিলটা দিবে, শিলটা কিন্তু আমরা তুলতে পারবো না। একই জিনিস, এটাও 5 কেজি ওটাও 5 কেজি, কিন্তু শিলটা দিলে আমরা তুলতে কষ্ট হবে, কিন্তু একটা রড দিলে কিন্তু আমরা অনায়াসে তুলতে পারতেছি। কারণ কি ওই রডটার ওজনটা দেখবেন দুই মাথা থেকে দুই দিকে একটু ঝুলে আছে, মানে ওজনটা একটু হলেও দুই সাইডে ঝুলে গেছে। ঠিক সেম অ্যাজ আমাদেরকে ইমেজটা কম্প্রেস করে নিতে হয়, ইমেজ কম্প্রেস করতে হয়। এবং অন পেজ এসইওর আরেকটা রুলস, অন পেজ এসইওর ওয়েবসাইটের মানে একটা ওয়েবসাইটের একটা পেজের লোড টাইম ডেস্কটপ ভার্সনে 4 থেকে 5 সেকেন্ড, সর্বোচ্চ 6 সেকেন্ড হচ্ছে গুড টাইম। পেজ লোড টাইম, একটা পেজের লোড টাইম 4 থেকে 6 সেকেন্ড, একটা পেজের লোড টাইম 4 থেকে 6 সেকেন্ড ডেস্কটপের জন্য। একটা পেজের ডেস্কটপের জন্য পেজের স্ট্যান্ডার্ড লোড টাইম, বুট লেভেলের লোড টাইম হচ্ছে 4 থেকে 6 সেকেন্ড। এবং যদি 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে হয় তাহলে এটা একদম মানে A+।
গুড বেটার বেস্টের ওই বেস্ট লেভেলটা। এবং মোবাইলের ক্ষেত্রেও ঠিক সেম, মোবাইলের ক্ষেত্রে একটা পেজের স্ট্যান্ডার্ড লোড টাইম, একটা ওয়েবসাইটের একটা পেজের স্ট্যান্ডার্ড লোড টাইম ওই 5 থেকে 6 সেকেন্ড। একটা ওয়েবসাইটে যখন আমরা ঢুকি একটা জিনিস খেয়াল রাখবেন, লিংকে ক্লিক করলাম, এখন যখন লিংকটা এরকম ঘুরতেই থাকবে, আমাদের কি ভাই ইচ্ছা হয় ওই পেজটাতে কন্টিনিউ করার? ধুর ভাই লোডিং হয় না, এই পেজে যাবো না, আরেকটা পেজে যাবো। পেজের অভাব আছে সাইটের গুগলে? কিন্তু কোন লিংকে যদি জাস্ট ক্লিক করা মাত্রই পেজটা ভন করে একদম লোড নিয়ে নিল, তার মানে কি না পেজটা স্পিড ঠিক আছে, পেজটাতে আমরা একটু হলেও ঢুকবো। কিন্তু যখন এই যে ঘুরতেই থাকবে আপনার ক্লিকটা কিন্তু কাউন্ট হইলো গুগলের কাছে যে আপনি ক্লিক করে ঢুকতে চাইছেন, এখন ঘুরতে আছে, আপনি অত ধৈর্য না ধরে আপনি যখন বের হয়ে আসলেন তখন এখানে পেজের বাউন্স বলে এটাকে। কোনো কাস্টমার একটা ওয়েবসাইটের একটা পেজে গিয়ে যদি 5 সেকেন্ডের কম সময় অতিবাহিত করে, খেয়াল রাখতে হবে, কোনো কাস্টমার একটা পেজে গিয়ে যদি 5 সেকেন্ডের কম সময় ওই পেজে অতিবাহিত করে এবং কোথাও কোনো ক্লিক না দিয়ে বেরিয়ে আসে, এই কাস্টমারটা হচ্ছে ওই পেজের জন্য বাউন্স রেট, ওই পেজের বাউন্স রেটটা বেড়ে যাবে। বাউন্স রেট যখন কোনো পেজের বেড়ে যাবে তখন ওই পেজকে গুগলে র্যাঙ্ক করা সো টাফ, কারণ গুগল বুঝতেছে যে ওই ওয়েবসাইটটাতে কিছু নাই, মানুষ ঢোকে আর বেরিয়ে এসে, কিছু থাকলেও কিছু নাই, ব্যাপারটা এরকম। ওই যে কিওয়ার্ড রিসার্চের সময় বলেছিলাম না যে মানুষ ঢোকে আর আসে, কিনে আর কেউ না। আবার অনেকে আছে কি দোকানের সামনে দাঁড়ায়, একটু ডিসপ্লেতে দেখে ভালো লাগতেছে না চলে গেলাম, ঢুকলো ভালো লাগতেছে না চলে গেলাম। তার মানে কি ওই দোকানের একটা রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে যে এতগুলো লোক যাচ্ছে কিন্তু সবাই বাইরে থেকে দেখেই পছন্দ হচ্ছে না, তার মানে কিছু না কিছু তো খারাপ কিছু আছেই। এইটার কারণে গুগল অনেক সময় পেজ র্যাঙ্কিং এ দেয় না। ব্যাপারগুলো কি ক্লিয়ার? অন পেজ এসইওর মোটামুটি রুলস এগুলোই, অন পেজ এসইওর মোটামুটি রুলস এগুলোই। এগুলো কি খুব কঠিন? আমার মনে হয় না তো, সামান্য কয়েকটা রুলস, সামান্য কয়েকটা বিষয়। আরেকটা বিষয় আছে, আমরা একটা ওয়েবসাইট গুগলে যখন আমরা র্যাঙ্ক করি বা গুগলে আমরা র্যাঙ্কের জন্য অ্যাভেল হইতে যাই বা গুগলে ইন্ডেক্স করতে চাই, মানে গুগল তো একটা সার্চ ইঞ্জিন, তো এখানে তো হচ্ছে যে আমার যে একটা ওয়েবসাইট আছে তো এইটা তো হচ্ছে যে তাকে চিনাই দিতে হয়। তো গুগলে ইন্ডেক্স করে র্যাঙ্কের জন্য ইন্ডেক্স করতে হলে, গুগলে র্যাঙ্কের জন্য ইন্ডেক্স করতে হলে একটা ওয়েবসাইটে টোটাল 3000 ওয়ার্ড প্লাস কন্টেন্ট থাকতে হবে। একটা ওয়েবসাইটে 3000 ওয়ার্ড প্লাস কন্টেন্ট থাকতে হবে, নোট ডাউন। স্যার আবার একটু বলেন তো, 3000 নাকি 3000 প্লাস? ওয়েবসাইট গুগলে ইন্ডেক্স করে র্যাঙ্কের জন্য গুগলের কাছে মানে স্ট্যান্ডার্ড মান নিয়ে আসতে গেলে একটা ওয়েবসাইটে 3000 ওয়ার্ড প্লাস, টোটাল ওয়েবসাইট একটা পেজে কিন্তু না বা একটা পোস্টে না, 3000 ওয়ার্ড কন্টেন্ট হতে পারে। আপনার 10টা পোস্ট মিলাইয়া 3000 হয়েছে বা 20টা পোস্ট মিলাইয়া 3000 হয়েছে। আমরা যদি 10টা পোস্ট দেই 300 ওয়ার্ডের করে, যদি 10টা পোস্ট দেই তাহলে 3000 হয়ে যায়। ক্লিয়ার? এগুলো হচ্ছে মোটামুটি অন পেজ এসইও রুলস, এর বাইরে আর রুলস নাই। এরপরে যে দুই একটা রুলস বের হয় সেগুলো ক্ষেত্র বিশেষে। ওয়েট আসতেছি। আচ্ছা সাদা ভাই বল। স্যার 3000 প্লাস যে বললেন স্যার এইসব পুরোটা নাকি? জি শাহির খান বলেন। স্যার আমি জানতে চাচ্ছিলাম 3000 প্লাস মানে কন্টেন্ট থাকবে নাকি ওয়ার্ড থাকবে?
3000 প্লাস ওয়ার্ডের কথা বলছি। ওয়াট স্যার, এটা কি এই যে মানে পেজের ভিতরে? একটা ওয়েবসাইট, টোটাল ওয়েবসাইটটার ভিতরে, একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ থাকতে পারে না? জি স্যার। একটা গাছে যেমন অনেকগুলো ডালপালা আছে, এরকম এই সবগুলো ডালপালা মিলে ওই গাছটাতে 3000 পাতা থাকলেই হবে। আচ্ছা, এক ওয়েবসাইট। একটা পাতা মানে এক একটা ওয়ার্ড। জি স্যার। যেমন শায়ের খানে 2টা ওয়ার্ড আছে। জি স্যার ইমেজের পরে স্যার কি ছিল সাতাম স্যার? জোরে বলেন। স্যার ইমেজের পরে কি ছিল স্যার? হঠাৎ করে বিদ্যুৎটা চলে গিয়ে আবার সাথে সাথেই আসছে স্যার, এই জন্য ইমেজের পরে স্যার। মনে নাই? ও ভুলে গেছি। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি তো কোনো কিছু লিখে রাখি না, আমার মনে থাকে না। আচ্ছা, অন্যদের কাছ থেকে সংগ্রহ করে নিতে কি করব? থ্যাংক ইউ। এই জন্য ক্যামেরা অন করে ক্লাস করাই। না স্যার, বিদ্যুৎ চলে গেছিল, হঠাৎ করে চলে গিয়ে আবার সাথে সাথে চলে আসছে স্যার, আমি সবই নোট ডাউন করে। ওকে, তারিকুল ইসলাম ভাই বলেন। ভাই ওই জানার জন্য মানে প্রথমবার শুনছিলাম না, এরপর আবার জানলাম ওই যেটা বলছেন 3000 ওয়াটের, এই জন্য প্রথমবার কেন শোনেন নাই আপনি বলেন তো? মোটরসাইকেল গেছে, হর্ন দিয়েছে। আপনার কানে ফোনও ছিল ওই সময়? কাউকে ফোন করতেছিলেন? কাউকে ফোন করতেছিলেন ওই সময়? ফোন তো তার আগে করছে, কিন্তু ওই সময় যে সময় বলছেন আমার তো কানে একটা হেডফোন লাগানো ছিল, কিন্তু ওইটা শুনে একটা মোটরসাইকেল গেছে, হর্ন দিছে। তারপর লিখছিলাম শিওর হওয়ার জন্য, তারপর আবার জানার জন্য ওকে, হ্যান্ড ট্যাপ করছিলাম। সাকিব। জি স্যার। স্যার এই যে আমরা স্যার লিখছি একটা ওয়েবসাইটে 3000 প্লাস কন্টেন্ট থাকতে হবে স্যার। আমরা ওয়েবসাইটে মানে কত নির্দিষ্ট কতগুলো পেজ ক্রিয়েট করতে পারবো? আনলিমিটেড না কোনো নির্দিষ্টতা আছে? একটা ওয়েবসাইটে পেজ ক্রিয়েটের ক্ষেত্রে এবং পোস্ট দেওয়ার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। আপনি আনলিমিটেড পেজ ক্রিয়েট করতে পারেন, আনলিমিটেড পোস্ট দিতে পারেন। জি স্যার। আর স্যার এই যে আমরা লিখলাম যে 3000 প্লাস স্যার কন্টেন্ট বলতে সেটা তো ওয়ার্ড কে মিন করে স্যার। তো আমরা একটা পেজে নির্দিষ্ট কতটা ওয়ার্ড ইউজ করতে পারবো? এটার হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি কোনো রুলস নাই। একটা পেজে আপনি চাইলে একটা পেজে 3000 করতে পারেন, আবার আপনি চাইলে 10টা পেজ মিলায়েও 3000 করতে পারেন। এটার কোনো বাধা ধরার নিয়ম নাই, কারণ আপনি ওই পেজটা যে কন্টেন্টের উপরে তৈরি করতেছেন সেই কন্টেন্টটা তো 3000 ওয়ার্ডের নাও হতে পারে। ভাই জি স্যার। আর যদি আমাদের ধরেন একটা না দুইটা পেজ মিল, দুইটা এটা ওয়েবসাইটে যে দুইটা পেজ মিল আমাদের 3000 প্লাস কন্টেন্ট হয়ে গেছে, তো স্যার এটা কি আমাদের গুগল র‍্যাঙ্ক ইনডেক্সে প্রতিফলন হবে? হ্যাঁ, 3000 ওয়ার্ড কন্টেন্ট হয়ে গেলে তারপরে আমরা গুগলে ইনডেক্স করার জন্য অ্যাবেল হই। জি স্যার। মানে তার আগেও ইনডেক্স করতে পারি, কিন্তু স্ট্যান্ডার্ড একটা মান লাগে। গুগলে ইনডেক্স হতে গেলে স্ট্যান্ডার্ড একটা মান লাগে। যেমন আপনি টাই পড়তে গেলে একটা কোয়ালিফিকেশনের দরকার আছে না? জি স্যার। আবার টাইয়ের মধ্যেও আবার ধরন আছে, আপনি চিকন টাই আবার যখন তখন পড়তে পারেন, লাল টাই যখন তখন পড়তে পারেন, চিকন টাইটা যখন তখন পড়তে পারি, তার মানে যখন তখন গুগলে লিস্ট করতে পারি। কিন্তু স্ট্যান্ডার্ড একটা মান আছে, যে অনার্স কমপ্লিট বা অনার্স 4th ইয়ারে উঠলে তারপর হচ্ছে যে আমরা হচ্ছে যে গ্রাজুয়েশন কমপ্লিট বা 4th ইয়ারে থাকলে আমরা টাই পড়তে পারি। এরকম এখানেও নিয়ম। জি স্যার। সবাই কি এখন ক্লিয়ার? অন পেজ এসইও ক্লিয়ার? জি স্যার। ভবিষ্যতে আর কখনো খেয়াল হারায় যাবে আমি যেভাবে বুঝাইলাম? না স্যার, নোট আছে সব। আরে নোট আছে, নোট দিয়ে কি সবসময় ডিজিটাল মার্কেটিং হয়? স্যার নোট করে রাখছি স্যার, মানে মনে না পড়লে একটু দেখে নিলাম। স্যার নোট কিন্তু আমারও ছিল স্যার, ঠিক আছে, কিন্তু আমি সত্য কথা বলতে কি আমি কখনো নোট করি নাই। আমি কখনোই কোনো নোট করি নাই, ভুলে গেছি, আবার দেখছি ভিডিও, ভুলে গেছি, আমি পেজ সেভ করে রাখছি, আমি নোট করি নাই। কারণ আমাদের টার্গেট হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে ভাই। ওই কাগজে কলমে ওই স্কুল কলেজের বিদ্যা এটা না, স্কুল কলেজের বিদ্যা কিন্তু এটা না। ওই স্কুল কলেজে স্যার বলতেছে আমি নোট করে নিলাম, পরে হ্যান্ড নোট বিক্রিও করি, আবার বছর শেষ হ্যান্ড নোট ছোট বাইরে দিয়ে দেয়, আমার হ্যান্ড নোট আছে নিও। তো ভাই এখানে হ্যান্ড নোটের কাহিনী নাই। আপনি যে হ্যান্ড নোটটা করছেন ওইটা আরেকজনকে দেন, এই কিছুই বুঝবে না।
জি স্যার, প্র্যাকটিস লাগে স্যার, প্র্যাকটিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। প্র্যাকটিস করতে হবে। জি স্যার। কিন্তু আপনারা তো সেই প্র্যাকটিসটাই করেন না। প্র্যাকটিস করলে তো মনে থাকতো। স্যার সবাই গিগ দিছেন মানুষের চুরি করে নিয়ে আইসা। এখানে বলতে পারবেন যে গিগ নিজে লিখে কেউ দিছেন? 100% একদম নিজে নিজের লিখে হাতে দেই। লিখে 100% নিজে লিখে দেই। একদম পুরোটাই নিজের হাতে লিখে এক দুইজন পার্সন দিছে, সেগুলো পার্সনগুলো আমি জানি। কিন্তু ম্যাক্সিমাম পার্সন কি করছেন, 10-12টা গিগ দেখছেন, এই গিগের এক লাইন, ওই গিগের আরেক লাইন, এই গিগের 3 লাইন, ওই গিগের 2 লাইন, 1200 হয়ে গেছে। ভাই ওই গিগ দিয়ে তো ওই গিগ র্যাঙ্ক হবে না। ওই গিগ দিয়ে ওই গিগ র্যাঙ্ক হবে না ফাইবারে, এইটা আশা করেন না যে আমি ফাইবারে ওই গিগ দিয়ে র্যাঙ্ক হবে। আমি আপনাদেরকে এই আইডিয়াটা দিয়েছিলাম যে আপনারা ধারণা নেন, ধারণা নিয়ে নিজের মতো করে লিখেন, নিজের মতো করে প্রেজেন্ট করেন। সেটা 1200 ক্যারেক্টার নাও হতে পারে, 600 ক্যারেক্টার হতে পারে, কোনো সমস্যা নাই তো, কিন্তু নিজের মতো করে দিতে হবে। যখন কপি করে এনে দিয়েছেন, আপনার মাথায় গিগ এসইও করার রুলস মনে নাই আর। কপি বলতে স্যার ওই যে আমরা তো ওনার ওখান থেকে কপি করছি, বলতে কপিটা একটু আরেক ধরনের। ঠিক হ্যাঁ আছে, ওই দেখা ব্যাপারটা যায় বুঝছি তো, যে আপনারা কপি করছেন, নোটপ্যাডে রাখছেন, তারপর আবার দেখে দেখে টাইপ করছেন, এই তো। জি স্যার। তো এটাতে কি, এটা কি কপি না? মানে আপনি ফাইবারে ফাঁকি দিচ্ছেন যে আমি চুরি করি নাই, কিন্তু ফাইবারও বোঝে যে আপনি চুরি করছেন, কারণ আপনার ব্রাউজিং হিস্টরি ফাইবারের কাছে আছে। ওই যে কথা আছে না, সবাইরে ফাঁকি দেওয়া যায় কিন্তু উপরওয়ালারে ফাঁকি দেওয়া যায় না। এইখানেও এই ডিজিটাল মার্কেটিং এরও উপরওয়ালা তো বলতে কিছু একটা আছে। উপরওয়ালা বলতে এখানে আপনার মেধা, আপনি নিজেই নিজেরে ফাঁকি দিচ্ছেন, আর কিছু না। নিজের গিগটা নিজে টাইপ করে লেখেন, নিজের মতো করে লেখেন। আপনি 10টা গিগ থেকে আইডিয়া নিচ্ছেন, একদম হুবহু তার মানে তার লাইনটাই আমাকে নিতে হবে তা তো না। সে যেভাবে বলছে, আমি যদি এটার থেকে আমাদেরকে, আমি প্রথম দিনই বলেছিলাম যে আমরা গিগ অ্যানালাইজ করব কেন, যাতে করে আমরা ওরা যেটা দিচ্ছে তার থেকে বেটার দেই। গিগ অ্যানালাইজ করার টার্গেট কি ছিল আমাদের, যে যারা ফার্স্ট পেজে আছে আমরা ওদের থেকে আরো বেটার কিছু করব, তাহলেই না আমরা ফার্স্ট পেজে আসবো, তাদেরকে ক্রস করব। আর আমরা যদি তাদেরই কপি করি, তাহলে তাদের ক্রস করতে পারবো? এটা সম্ভব? আমার দেখা পরীক্ষা দিবেন, হ্যাঁ, আবার আমারে আবার পরীক্ষার রেজাল্টে কাটায় যাবেন, এটা তো হয় না। কারণ আমি হচ্ছে দেখা গেল যে আমার দিকে অঙ্ক করছেন, আমি শেষ পর্যন্ত এসে দেখি আমার একটা অঙ্ক ভুল হয়েছে, কিন্তু আপনি যে আমার দিকে লিখছেন আমি তো জানি, আমি কিন্তু আপনাকে বলি নাই যে আমার এটা অঙ্ক ভুল হয়েছে। আমি শেষের সময় এসে সুন্দর করে খাতাটা কাটিয়ে দিলাম, দিয়ে আমি আবার শেষের সময় তো খুব তাড়াহুড়া, আমি আবার অঙ্ক করতেছি, আমি তো আপনাকে আর দেখাবো না, তখন আপনার পড়লো মাথায় হাত, যে ওইটা ভুল হয়েছে তুই আগে দেখবি না। কিন্তু আবার এখানে চুরি করারও বুদ্ধি আছে। আপনারা অন্যের গিগ দেখে যে আমরা আইডিয়া নিয়ে যে লিখতেছি, একজনের দেখে পরীক্ষা দিলে তার থেকে ভালো রেজাল্ট করা যায় কিভাবে? আপনি তার দেখে যে হুবহু কপি করবেন, এইটা করা যাবে না। তার দেখে আপনি সূত্র মিলাচ্ছেন ভালো কথা, কিন্তু ক্যালকুলেশনটা নিজেকে করতে হবে ভাই। ম্যাথ ক্যালকুলেশনে তার ভুল হইতে পারে, তো যোগের জায়গায় একটা সংখ্যা বাদ দিতে পারে, গুণের জায়গায় একটা সংখ্যা বাদ দিতে পারে, তার যোগ বিয়োগ গুণ ভাগে ভুল হইতে পারে, কিন্তু আপনি সূত্রটা দেখলেন, বেশ ভালো কথা, ক্যালকুলেশনটা নিজে করেন। কিন্তু আমরা করি কি, পরীক্ষার হলে সূত্র তো দেখলাম, পরে বলতেছি খাতা সরা, এইটা লাইন আমি দেখি। আরে ভাই ওই লাইনটা তো আপনি খাতায়, আপনি যদি নিজে ক্যালকুলেটটা চাইপা করেন তার থেকে কম সময় লাগবে। আপনারা এই যে অন্যের গিগ দেখে যে কপি করে 2 লাইন আনবেন, এইটা আনতেও আপনাদের মাথা ঘুরছে, কারণ আপনারা আনতে গেলেও আপনাকে একটা লাইনের পরে আরেকটা লাইন মিলাইতে হয়েছে, যে এইটা লাইনের সঙ্গে এই লাইন যাচ্ছে কিনা, এই পরিশ্রমটা তো করাই লাগছে। স্যার এই কিছু না হৃদয়, মনে করলে। হাত কোথায়? ফোন দাও। আমার কথা কি বুঝতে পারছেন?
জি স্যার, স্যার বুঝতে পেরেছি। স্যার একটা যে অলরেডি যে গিগ গুলো দিছে তাহলে ওগুলো কি স্যার এডিট করে নতুন করে সাজাবো? আপনি এডিট করে সুন্দর করে ওইটাকেই যেহেতু একটা দিয়েছেন, আপনি ওইটাকে একটু এখন কাস্টমাইজ করেন। আপনি যখন কপি করে দিয়েছেন ভাই, তখন কিন্তু আপনি কি এসি অন পেজ এসইও যে রুলস গুলো ছিল সেগুলো কি ফলো করছিলেন? কখনোই না, কখনোই ফলো হয়নি আমাদের। কারণ স্যার আমরা আমি 10 জনের 10টা নিয়ে আসছি। একজনের টাইটেলে ছিল এক্সিলেন্ট কিওয়ার্ড রিসার্চ, একজনের টাইটেল ছিল শুধু এসইও কিওয়ার্ড রিসার্চ, একজনের টাইটেলে ছিল কিওয়ার্ড রিসার্চ ফর ওয়েবসাইট। তো আপনি আবার টাইটেল দিবেন যে আই উইল প্রোভাইড কি বলবো সুপার এসইও কিওয়ার্ড রিসার্চ। এখন ওরা লিখছে এক্সিলেন্ট আর আপনি লিখছেন সুপার। এখন আপনার মেইন কিওয়ার্ড সুপার, ওদের এক্সিলেন্ট লাগাই রাখছেন, তাহলে কি সুপার দিয়ে র‍্যাঙ্ক হবে? টাইটেলে দিবেন সুপার আর বডি কন্টেন্টে এসে দিবেন এক্সিলেন্ট, তাহলে কি আর হবে? কাস্টমাইজ করতে হবে ভাই, অন্যের দেখে দেই ব্যাপার না তো। তারটা দেখে আমি আর একটু ভালো করে সাজাই। সে একটা শব্দ খুব নরমাল ইংলিশে লিখছে, আমি এটার একটু হার্ড ইংলিশ করি, সিনোনিম ইউজ করি। ইজি মেথড। স্যার আমি এরকম করছি, তার লেখা কিছু ইয়াটা সে দিছে কনফিডেন্স ইন আওয়ার কোয়ালিটি এন্ড সার্ভিস, ঠিক আছে। আর ওইটারে আমি ঘুরাইয়া কিছু একটা পেঁচাইটা যে মানে লাইনের মূল অর্থ ওইটাই ছিল, দেখা যায় যে আমি সার্ভিসটারে আগে দিছি, কোয়ালিটিটারে পরে দিছি, ঠিক আছে। ভাই এই সার্ভিসটা আগে দিবেন, কোয়ালিটিটা পরে দিবেন। এখানে তো একটা মিলনের একটা ব্যাপার আছে, সৌন্দর্যের একটা ব্যাপার আছে না। সার্ভিসটারে সার্ভিসের জায়গায় ভালো লাগবে, কোয়ালিটিটারে কোয়ালিটির জায়গায় ভালো লাগবে। তাতে অর্থবহ হয়তো স্যার, এই জন্য আসলে দিছিলাম। আপনাদেরকে একটা কথা না বললেই নয়, আপনারা হচ্ছে যে আমাদের যে বিকালের যে ব্যাচটা ডিএম 14, আপনারা কিন্তু এটা থেকে অনেক পিছিয়ে আছেন। মানে ওনারা যে পরিমাণে অ্যাটেন্টিভ, আপনাদের মধ্যে আমি ওই পরিমাণ অ্যাটেন্টিভ ভাবটা হচ্ছে যে সবার মধ্যে পাই না। ওনাদের আমি হচ্ছে যে 80 থেকে 90% পার্সনের কাছেই আমি অ্যাটেন্টিভটা পাই। হোমওয়ার্ক যেটা থাকে ওরা রেগুলার করে। আপনাদের ভিডিও তো আপনারা দুপুরের মধ্যে চলে যায়, কিন্তু তাদের ভিডিওটা কোনো মাঝে মাঝে কোনোদিন যায় যে তাদের ভিডিওটা দেওয়াই হয় না। তো ভাই এটা যে তারা প্র্যাকটিস করার জন্য তারা কিন্তু আপনাদের থেকে একটু এগিয়ে আছে। আমি ট্রাই করতেছি ব্যালেন্স করার, যে আপনাদের আর ওদের একই সঙ্গে রাখার, কিন্তু ভাই চাইলেও তো অনেক সময় ব্যালেন্স করা সম্ভব হয় না। কারণ দেখা গেল যে একটা টপিক হচ্ছে যে তাদের করা হয়ে গেছে, আপনাদেরও করাইলাম তাদেরও করাইলাম, আপনাদের ওইটা 2 দিন লাগলো, তাদের ওই যে একদিনে কভার হয়ে গেছে। এখন পরের দিন যদি আবার ওইটাতে রিভিশন মারি তাহলে কি আর হবে? তো আজকের ক্লাসটা নেওয়ার কথা ছিল মেবি হচ্ছে যে রিভিশন ক্লাস। ওনাদের আজকে রিভিশন ক্লাস একটা নেওয়া হবে। আপনাদের মেবি হচ্ছে যে কালকে ওনাদের বিকালের ব্যাচের এই অংশটুকু আপনাদেরকে দেওয়া হয়নি, এই অংশটুকু আপনাদেরকে এই জন্য দিয়ে দিলাম আগে। ইমরান আহমেদ ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কারেন্ট ছিল না? না কারেন্ট ছিল, সবই ছিল। ঘুম থেকে আর কি ওই হাসিব ভাই ফোন দিল, আপনি নাকি বললেন বাইরে, এর জন্য ধন্যবাদ ফোন দিতে বলার জন্য, নাহলে মেবি উঠতে পারতাম না। এই যে আপনি গতদিনেও ঘুম থেকে উঠতে লেট, আজকেও ঘুম থেকে উঠতে লেট, হ্যাঁ, তাহলে আপনার কিছু একটা করা উচিত। অ্যালার্ম তো দিয়ে রাখি স্যার। ভাই ওই অ্যালার্ম দিয়ে কিছু হয় না, বুঝছেন? অ্যালার্ম দিয়ে কিছু হয় না। কি করা যায় বলেন ইমরান ভাই? এই যে ঘুম কাটানোর একটা উপায় বের করেন তো। আমাদের এখানে আপনার মতো অনেকেই আছেন ঘুম থেকে উঠতে লেট করে, কিন্তু আইসা কিন্তু ওই যে বলা হয় যে মাঝে মাঝে একটু নেটের সমস্যা, একটু কানেক্টেড কম হচ্ছে, কারেন্ট নাই, ওয়াইফাই নাই। এখন আমি তো আর ভাই বরিশালে নাই, আমি বরিশালে থাকলে বুঝতাম না বরিশালে হচ্ছে যে কারেন্ট আছে না নাই। সেই সমস্যাটা আমার নাই, মানে বিদ্যুৎ থাকে প্রায়, মানে যায় কম খুবই। এই যে ঘুম কাটানোর কি ব্যবস্থা করা যায়? রাতে তাড়াতাড়ি ঘুমান দরকার স্যার, এর ছাড়া তো ভালো কিছু দেখি না। আর যদি সাপোজ বাই চান্স আমি হচ্ছে যে লেট করে ঘুমিয়ে পড়লাম, তাহলে কি দরকার? তাহলে হচ্ছে
স্যার আপনি একটা আইডিয়া দেন, দেখি কাজে লাগাইতে পারি কিনা। আমার ওই যে বিগত যে ব্যাচ গুলো ছিল, তো তো ওখানে একজন ওইরকম ছিল। হ্যাঁ, তো মেহজাবিন মোস্তফা আপনাদের ব্যাচে আসছিল মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ। এই কিন্তু হচ্ছে যে ওই ঘুমাই ঘুমাই ক্লাস করে। এই যে জান্নাতুল ফেরদৌস আপুর আপনার কি বান্ধবী নাকি? জান্নাতুল জান্নাতুল ফেরদৌস ফেরদৌস, আপুর ফ্রেন্ড। হ্যাঁ। তো এই কিন্তু হচ্ছে যে প্রচুর ঘুমাইতো, এই প্রতিদিন লেট করে আসতো। আর আমি ওরে কি করতাম জানেন? প্রতিদিন ওরে শাস্তি দিতাম। তারপরে একটা সময় এমন একটা অবস্থা হয়ে গেছে যে মানে সে মাঝে মাঝে মানে আচমকা চমকায় মনে করেন যে 8টার মধ্যে মনে হচ্ছে যে তার ক্লাস শুরু হয়ে গেছে, সে 8টার মধ্যে ঘুম থেকে উঠে বসে আছে। স্যার আমারও এখন হয়েছিল প্রথম ঘুম প্রথম থেকে উঠে শাস্তির দেখে পরে। যে 8টা বাজে, আচ্ছা ঠিক আছে, সে আবার করে কি, জুম অ্যাপ ওপেন করে মিটিং এ জয়েন দিয়ে ঘুমায় পড়লো আবার। স্যার এরকমটা আমিও করছি স্যার, তাড়াহুড়ো করে ভয় আগে সব জয়েন টয়েন দিয়া তারপর লাগে একটু ঘুমাইছি, তারপরে 9টা বাজার পরে নিজের শ্বশুরের ওই জায়গায় উপস্থিত হয়েছি। তো তো এই তারে এই যে অভ্যাসটা আমি করাইছি, কেমনে করাইছি জানেন? প্রতিদিন শাস্তির ভয়ে, মানে একটা মানুষ তো প্রতিদিন ভাই হচ্ছে যে গান বলতে পারে না, গান বলার মুডে থাকে না, কিন্তু বাধ্যতামূলক আমি তারে গান বলাই ছাড়ছি। কারণ কি, সেই প্রতিদিন ঘুম থেকে লেট করে ওঠে আর হচ্ছে যে লেট করে আসে। এখন পরে সে গান বলার ভয়ে হচ্ছে যে সে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে। মাঝখানে তো তারে আবার একদিন আমি ডুয়েট করাইছি, মুয়াজ নামে এক বড় এক ভাই ছিল, ওনার সঙ্গে ডুয়েট করাইছি, ডুয়েট গান। সেই দিন থেকে আরো বেশি করে উনি হচ্ছে তার ঘুম থেকে দেরি করে ওঠে না, একদম ইন টাইম। ইমরান ভাই, জি স্যার। অনেকক্ষণ হচ্ছে যে আমরা কথাবার্তা বললাম, মাথা টাথা ধরে গেছে, আর সারা রাত ঘুমাই নাই। স্যার কালকে থেকে এই চেয়ারে কাজটা তো বসে আছি, আমারও। এখন আছি। সারা রাত ঘুম টুম হয় নাই, কিচ্ছু ঘুমায় নাই, 1 ঘন্টাও ঘুমাই নাই। সারা রাত কাজেই করলাম, কাজেই করলাম, কাজেই করলাম। একটু রিফ্রেশমেন্ট দেন। স্যার আমিও 4টা পর্যন্ত ইসের লোকাল লিস্টিং এর কাজ করছি। আমি তো সকাল 6টা পর্যন্ত মনে হয় হচ্ছে যে শুধু রিসার্চই করছি। স্যার কি বিষয়? ই কমার্সের হচ্ছে যে নতুন আপডেট আসছে তো মার্কেটে, এই নতুন আপডেট কি আসলো এটা নিয়ে রিসার্চ, আবার নতুন 2টা ক্লায়েন্টের কাজ, খুব প্যারার উপরে। নতুন ক্লায়েন্ট আইসা আজকে প্রথম দিন, আজকে থেকে কাজ শুরু করার কথা। একদম প্রথম দিনে হচ্ছে যে সে একদম 15টা লিস্টিং হাতে ধরাই দিয়া বলতেছে যে তুমি এগুলো চেক করো, দেখো কি কি প্রবলেম, দেখে রিপোর্ট দাও। আবার কিছুক্ষণের মধ্যে বলতেছে এই আমাকে অনেকে ব্যাড রিভিউ দিচ্ছে, এটার কি করা যায় তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। আরে আজকেই তো তার সঙ্গে আমি প্রজেক্টটা শুরু করলাম, ডিলটা আমার শুরু হইলো, আরে একটু পরিচয় টরিচয় হই, একটু গল্প সল্প করি, তা না, এক গাদা একদম জিনিস ধরে দিল। এখন প্রথম দিন তো আবার হচ্ছে যে আবার লেটও করা যায় না, কাজও তো আবার ইন টাইম দিতে হয়। এই জন্য আর সারা রাত ঘুমানো হয়নি। শুরু করেন, একটা সুন্দর করে গান শুনেন। মানে ঘুম থেকে ওঠার পরে যে অবস্থাটা হয়, মানে মাথার ভিতরে কিছুই নাই এখন, কি করতে পারি? লিরিক্স পাঠাবো, লিরিক্স। স্যার আপনার কোনো পছন্দের গান থাকলে বলতে পারেন। না, আমার পছন্দের কোনো গান নাই, আমি হচ্ছে যে সব ধরনের গান শুনি। আমার মাঝে মাঝে আমি সালমান শাহর মুভির যখন গান শুনতে ইচ্ছা করে আমি সালমান শাহর গান শুনি, তখন হচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত শুনতে ইচ্ছা করে রবীন্দ্রসঙ্গীত শুনি। একদম যে স্পেশালি যে একটা গান আমার ভালো লাগে এরকমটা কিছু নাই। কারণ আমি তো কাজ করতে করতে গান শুনি তো ভাই। এখন কাজ করতে করতে তো আমার কাজের দিকে মন থাকে, গানটা জাস্ট খালি মিউজিক, যে আমি হচ্ছে যে একটু নড়াচড়া করতেছি, ব্যাপারটা এতটুকু। আর মনোযোগ দিয়ে যদি শুনি, সেটা একটা জিনিসই শুনি আমি মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে যে ভুল FM। স্যার কি শুনেন মনোযোগ দিয়া? ভূত FM। ও আচ্ছা, ভূত এফএম। ওইটা স্যার শুনে এখন শুনে হয়? ঘুমাই। এখন ভূত.com। আচ্ছা।
রাসেলেরই, রাসেলেরই। আমার আবার ভূদেবের না শুনলে মানে ভূত.com না শুনলে আর ভূদেবের না শুনলে আমার ঘুম ধরে না। এজন্য মাঝে মাঝে তো আমার এই এক শুক্রবার থেকে আরেক শুক্রবার অপেক্ষা করতে যখন লেট হয়ে যায় তখন ওই ভূদেব এর প্রিভিয়াস যে এপিসোড গুলো ছিল 10 সালের 11 সালের এগুলো আবার শোনা শুরু করছি সিরিয়ালি। আজকে শুনছেন স্যার? বুধবার দেয় না নাকি? ইমরান ভাই একটা গান শুনান, মাথাটা ফ্রেশ করি। গলার অবস্থা ভালো না, কি করা যায়? একটা আইডিয়া দেন, অল্প একটু গাই, মানে আমার মাথায় কিছু আসতেছে না। আপনি সেদিন যে গানটা গাইছিলেন ওইটাই গান? ওইটাই গান, ওইটা পুরোটাই গাইতে পারবেন। একই গান আবার গাবো? হ্যাঁ, একই গান তো বারবার শুনতেই তো মজা। কারণ আমি তো নতুন নতুন গান শুনি না, আমি ওই যে কিছু প্লেলিস্ট আমার তৈরি হয়ে থাকে ইউটিউবে, আমি ওগুলাই বারবার শুনি। আচ্ছা স্যার। এই গানের নামটা জানি কি, ওই কি যেন গানটার নাম ছিল? এই সুমন ভাই নামটা বলেন। আগে যদি জানতাম। আচ্ছা, আগে যদি জানতাম। আগে যদি জানিতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালায় আর প্রাণে সহে না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না। ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই, ও মনরে কিসের তরে রয়ে গেলি তুই, বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম, বলেছিলি তুই যে আমায় আমি নাকি ভুলে যাব, ভুলে আমি ঠিকই তো যেতাম। ও পোড়া মনে তোরি কথা বারে বারে বেজে ওঠে, পোড়া মনে তোরি কথা বারে বারে বেজে ওঠে, তাই তোকে আর ভোলা হলো না রে, এই জ্বালায় আর প্রাণে সহে না, বলেছিলি তুই যে আমার, সরি, জানি না কেন যে আমায় একা ফেলে চলে গেলি, ভুলেও কি মনে পড়ে না, জানি না কেন যে আমায় একা ফেলে চলে